ফার্স্ট বলি যে এই যে ইকোনমিক্স বলে আমরা যে কোন ক্যাটাগরির সাবজেক্ট। ক্যাটাগরির সাবজেক্ট যখন বলা হবে তখন এইটা মনে রাখবে ফার্স্টলি যে যখন আমরা সায়েন্স বলি, সায়েন্স ইটসেলফ হ্যাজ এ টু পার্ট। সায়েন্সের দুটো ভাগ হয়। একটা পার্টকে আমরা পজিটিভ সায়েন্স বলি, যেটাতে যেটা তুমি যা থিওরিটিক্যাল যা কিছু পড়ছো সেটাকে তুমি ল্যাবে গিয়ে দেখতে পাও। দ্যাট ইজ এ পজিটিভ সায়েন্স। যেমন ফিজিক্স, যেমন বায়োলজি, যেমন কেমিস্ট্রি বা যেমন ইঞ্জিনিয়ারিং রিলেটেড ম্যাটার্স, এগুলো পজিটিভ সায়েন্স। বিকজ থিওরিটিক্যালি তুমি ক্লাসরুমে যা পড়ছো সেটাকে চাইলে ল্যাবে গিয়ে আমি দেখতে পারি খুব কম সময়ে বা খুব কাছাকাছি। মানে ধরো ফিজিক্স একটা ক্লাসের পরে তুমি ২ ঘন্টা পরে কোনো ল্যাবে গিয়ে সেম জিনিসকে তুমি দেখতে পারো প্র্যাকটিক্যালি। ওকে? তো এই যে সাবজেক্ট গুলো এগুলো পজিটিভ সায়েন্স এর মধ্যে পড়ে। কিন্তু সায়েন্সের সেকেন্ডারি আরেকটা বড় অংশ নরম্যাটিভ, নরম্যাটিভ সায়েন্স। তো এই যে নরম্যাটিভ সায়েন্স এর মধ্যে সোশ্যাল সায়েন্স, এর মধ্যে পলিটিক্যাল সায়েন্স, এর মধ্যে ইকোনমিক্স ইত্যাদি, ইত্যাদি। তো এটা সায়েন্স মানে তাহলে কি ইকোনমিক্স এর ল্যাব নেই? ল্যাব আছে। কিন্তু যত সহজে পজিটিভ সায়েন্সের ল্যাবকে অ্যাক্সেস করা যায়, নরমেটিভ সায়েন্সের ল্যাবকে তত সহজে করা যায় না। যেমন ধরো ফিজিক্সের ক্ষেত্রে একটা থিওরি, কোনো কিছু একটা থিওরি এবং তার ল্যাব মানে একটা রুম এবং তার অ্যাসোসিয়েট কতগুলো যন্ত্রপাতি। কিন্তু ইকোনমিক্স যদি হয় তাহলে যেটা থিওরি মানে একটা থিওরি এবং তার ধরো তুমি ল্যাব দেখতে যাইছো, তাহলে ইট ইজ এ টাইম অফ 6 to 10 years অ্যান্ড ইউর ল্যাব ইজ ইউর ইকোনমি অল ওভার দ্য কান্ট্রি। তার মানে ইন্ডিয়া গোটা একটা ইকোনমি, তাকে তুমি ল্যাব ধরতে পারো এবং কোনো স্পেসিফিক কোনো থিওরিটিক্যাল টেস্ট তুমি করতে চাইছো তাহলে ইউ হ্যাভ টু ওয়েট ফর এ টাইম অফ 10-12 years, মানে 10-12 বছরের ডেটা নিয়ে কাজ করলে তবে তুমি গিয়ে বুঝতে পারবে যে হ্যাঁ এটার পলিসি ওরিয়েন্টেশন এটা এরকম বা এটা থিওরিটিক্যালি এরকম। সো ল্যাব আছে, বাট সেটা এক্সটেন্ডেড। এবং ফিজিক্স যে সমস্ত সাবজেক্ট, ফিজিক্স কেমিস্ট্রি মানে তোমার পজিটিভ সায়েন্সের একটা ম্যাটার হচ্ছে যে ইট ইজ নট ডাইরেক্টলি রিলেটেড উইথ এনি হিউম্যান বিহেভিয়ার। কোনো হিউম্যান বিহেভিয়ারের সাথে পজিটিভ সায়েন্স যুক্ত নয়। মানে আমি কেমন ব্যবহার করছি তার উপরে ফিজিক্সের ধরো কোনো একটা থিওরি, লাইটের থিওরি কিংবা ম্যাগনেটের থিওরি কিংবা এরকম কোনো কিছু ডিপেন্ড করে না। বা আমি কিরকম বিহেভ করছি, একজন হিউম্যান কিরকম বিহেভ করছে তার উপরে কোনো ধরো কোনো সফটওয়্যারের কোনো কিছু ডিপেন্ড করে না। তো কিন্তু নরমেটিভ সায়েন্সের একটা বড় অংশ হচ্ছে দ্য বিহেভিয়ার অফ দ্য হিউম্যান, মানে বিহেভিয়ার অফ দ্য কনজিউমার, মানে বিহেভিয়ার অফ দ্য পার্সন। তো সেইটা বিহেভিয়ারাল সায়েন্স। তো তার জন্য কি না নরমেটিভ সায়েন্সকে ডিল করতে হয় খুব সেনসিটিভলি। তখন তুমি যা কিছু বলবে, যা কিছু পলিসি তুমি জেনারেট করবে বা যা কিছু তুমি পেতে চাইছো, এই যে আমরা শব্দগুলো বলি না মার্কেট, প্রাইস, প্রোডাক্ট, এই যে এত এত শব্দ বলছি, একবার ঠিক করে ভাববে যে দিস অল আর রিলেটেড উইথ দ্য হিউম্যান বিং। এবং কোন হিউম্যান বিং? না যার চিন্তা ভাবনা বা ব্রেন থট বা মানসিক চিন্তা ভাবনা যে কোনো সেকেন্ডে বদলাতে পারে, এমন একজন কনফিগারেশন এটার সাথে রিলেটেড। তার মানে এই যে আমরা এত সিস্টেম বলি, ধরো ব্যাংক, ইন্স্যুরেন্স, শপিং, এই যে আমরা যা যা বলি মার্কেট, যা বলছি ধরো ইনফ্লেশন, এই যা কিছু বলছি ইকোনমি, বাজেট, এই শব্দগুলো সব বেসিক্যালি যার সাথে রিলেটেড দ্যাট পারসন ইজ এ কনজিউমার অ্যান্ড হি ইজ এ হিউম্যান। তো তার মানে তার বিহেভিয়ার প্যাটার্ন অনুযায়ী মার্কেট বিহেভ করবে। বিকজ মার্কেট মানে হচ্ছে ইট ইজ কনসিস্টিং অফ এ লাখস অফ থাউজেন্ডস অফ পার্সন, ম্যানকাইন্ড। ওকে? তার জন্য আমাদের একটু নরমেটিভ সায়েন্স পড়ার সময় একটু খেয়াল করতে হয়। এটা হলো প্রাইমারি। ওকে? সেকেন্ড হচ্ছে যে কম্পিউটার সায়েন্স যদি আমি বলি, সার্ভিস সেক্টর যদি আমি বলি, তাহলে সেক্ষেত্রে আমার ইকোনমিক্সটা আমাকে কি কাজে দেবে বা এন্টারপ্রেনারশিপ আমি কেন পড়তে যাব? কেন পড়তে যাব? দেখো, ফার্স্ট হচ্ছে যেটা বড় অ্যাঙ্গেল সেটা হচ্ছে এইটার পরে যদি তুমি একাডেমিক আপগ্রেডেশন, প্রথম কারণটা বলি। প্রথম কারণটা হচ্ছে যে যদি তুমি একাডেমিক আপগ্রেডেশনে যাও, মানে ইফ ইউ আর চুজিং বিটেক ইন এনি ওয়ান অফ দ্য সিএসসি, তাতে তুমি যাই পড়ো, মানে কম্পিউটার সায়েন্সের এনি ডিভিশন, ইউ ক্যান এআই বলো, এমএল বলো, ডিএস বলো, হ্যাঁ, তুমি বিগ ডেটা অ্যানালিস্ট বলো, ক্রিপ্টোকারেন্সি বলো, সাইবার সিকিউরিটি বলো, যা কিছু পড়তে চাইছো বিটেকে, বাদ দেন তারপরে ইন এমটেক, সেখানেও প্রত্যেকটা লেয়ারে
তোমাকে ইকোনমিক্স এবং ম্যানেজমেন্ট বা এন্টারপ্রেনারশিপ এই রিলেটেড সাবজেক্ট পড়তে হবে। এবার যত উপরে যাবে লোডটা বাড়বে, কারণ কি, তার কারণ হচ্ছে হায়ার ইঞ্জিনিয়ারিং ডিগ্রি মানে তারা মোরলেস একটা সময় গিয়ে দে উইল বি অ্যাট এ পজিশন অফ ম্যানেজারিয়াল সিস্টেম। যদি তুমি নিচের দিকে দেখো যারা ইঞ্জিনিয়ার তারা হয়তো অনেক টাকা মাইনে পান, কিন্তু তারা দে আর নট দ্য ম্যানেজার্স। যখন তুমি ম্যানেজার্স হবে মানে ইফ ইউ দ্য পাওয়ার অফ ডিসিশন মেকিং, এটা যখন তোমার হাতে আসবে তখন তোমাকে শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং জানলে তুমি ডিসিশনটা নিতে পারবে না। মানে ইউ হ্যাভ টু কমন এগ্রিগেটেড উইথ ইকোনমিক্স, অ্যাকাউন্টস, কনফিগারেশন, কস্ট, মার্কেট, সিস্টেম, অ্যাডমিনিস্ট্রেশন, এইচআর, এই সমস্ত জিনিসপত্র থাকতে হবে তোমার মধ্যে অল্প বিস্তর, তবে ইউ ক্যান হোল্ড দ্য পজিশন অফ এ ম্যানেজার। এবার তখন যদি বড় ধরো এমটেক দেখছো যাদের বা বিটেক দেখছো, তারা খুব সিমিলার একটা টাইমের পরে ইফ দে হ্যাভ এনি ম্যানেজমেন্ট ডিগ্রি তাহলে কিন্তু তারা ম্যানেজারিয়াল পোস্টে শিফট করবে। এবার ডিগ্রি মানে ধরো এটা নয় যে তুমি সবকিছু শিখে গেলে, তা তো নয়। বেসিক্যালি তোমার মধ্যে ওই ফাউন্ডেশন গুলো অল্প বিস্তর থাকতে হবে যাতে করে তুমি এটা করতে পারবে। তো সেইটার ফাউন্ডেশনটা যাতে তুমি পরবর্তীকালে স্মুথলি পড়তে পারো, সেই ফাউন্ডেশনটা ডিপ্লোমাতে দেওয়া হয়। যে অ্যাট পার সাবজেক্টটা অ্যাটলিস্ট শুনে রাখুক, সাবজেক্ট স্পেসিফিক কতগুলো জার্গন শব্দ হয় সেগুলোর সাথে সে ইন্ট্রোডিউস হোক যে এইগুলো হতে পারে বা এগুলো হয়, তাহলে বেসিক একটা প্ল্যাটফর্ম তোমার হওয়া রইলো। তাহলে তুমি যখন বিটেক বা এমটেকে যাবে তখন তোমার জিনিসগুলো শুনলে খুব অবাক লাগবে না যে তুমি কি পড়ছো। অবশ্যই ওখানে অনেক বেশি পড়তে হবে, অনেক বেশি জিনিস পড়তে হবে, অনেক বেশি কিছু জানতে হবে, কিন্তু ডিপ্লোমাতে সেই ফাউন্ডেশনটা তোমাকে দেবে, ইকোনমিক্স বলো বা এন্টারপ্রেনারশিপ বলো যাই বলো। তো ফার্স্ট কারণ হচ্ছে এই একাডেমিক আপগ্রেডেশন। সেকেন্ড বলি, সেকেন্ড কারণ হচ্ছে ডিপ্লোমা যে কোনো ইঞ্জিনিয়ার ছেলে কে কখনো কোনো কোম্পানি কখনো ইন্ডিভিজুয়াল কাজ করতে অ্যালাউ করবে না। মানে তার মানে হচ্ছে যে ফার্স্টলি তোমার যে জব আসবে সেই জবটা ইউ হ্যাভ টু ওয়ার্ক উইদিন এ টিম। তোমাকে একটা টিমে কাজ করতে হবে। ওকে, এবার টিম মানে ধরো আমি যদি ধরে নিই যে ইট ইজ এ 4-5 মেম্বার্স বা 5-6 মেম্বার্স যদি হয়, তো সেখানে এন্টায়ার টিমের যত রকমের কাজ আছে সেটাকে কিন্তু এই 5-6 জনকে মিলেই করতে হবে। দ্যাট মে বি টেকনিক্যাল ওয়ার্ক, দ্যাট মে বি অ্যাকাউন্টস ওয়ার্ক, দ্যাট মে বি ইকোনমিক্যাল ওয়ার্ক, যাই হোক সেটা কিন্তু এই টিম 5-6 জনের মধ্যেই করতে হবে। এবার কম বেশি এই টিমের ভিতরে যারা রয়েছে তাদের মধ্যে যদি আইডিয়াটা না থাকে যে এটা কিভাবে হয় বা এটা কিভাবে করে, তাহলে কিন্তু এই টিমটা কখনোই সাকসেসফুলি কাজ করতে পারবে না। এবং ডিপ্লোমা ছেলে মানে খুব খুব রেয়ারলি সিঙ্গেল কাজ করতে পায়। মানে ডিপ্লোমা ছেলেকে প্রথমে টিমেই কাজ করতে হবে, হ্যাঁ, দেন তারপরে তুমি বিটেক হয়ে যাও, তখন যে কোনো অর্গান একটা চান্স নেবে তোমাকে সিঙ্গেল দেওয়ার। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ডিপ্লোমা ছেলেদেরকে দেখবে থিওরি অ্যান্ড প্র্যাকটিক্যাল ইঞ্জিনিয়ার্স, যেটা বিটেক যখন তুমি গ্রাজুয়েশন পাস করে যাবে বা মাস্টার্স পাস করে যাবে তখন তুমি থিওরিটিক্যাল ইঞ্জিনিয়ার্স, মানে খুব মানে সোজা বাংলায় যেটা দাঁড়ায় সেটা হচ্ছে যে গ্রাজুয়েশন এবং পোস্ট গ্রাজুয়েশন করলে না তুমি পেপার অনেক ভালো বুঝবে, তুমি কাগজ বুঝবে অনেক ভালো, যেটা তুমি ডিপ্লোমার পরে পরে বুঝতে পারবে না, কিন্তু তুমি কাজটা দিলে তুমি করতে পারবে, কাজ বুঝতে পারবে এবং কাজ তুমি অনেকের থেকে ভালো করতে পারবে, কিন্তু তুমি কাজটার পিছনের যে পেপার সেটা তুমি বুঝতে বুঝতে তোমার অসুবিধা হবে। তো থিওরিটিক্যাল ইঞ্জিনিয়ার হয়ে গেলে মানে আপনার বিটেক যখন, তখন তোমাকে পেপার গুলো যদি চিনতে হয় তার একটা ফাউন্ডেশন লাগবে, যে ফাউন্ডেশনটা তোমাকে ডিপ্লোমা দিয়ে রাখছে যাতে করে তাতে তোমার অসুবিধা না হয়। এটা হচ্ছে সেকেন্ড কোশ্চেন, যে কখনোই আমি এটা যদি না জানি আমি করতে পারবো এরকম হবে না, কখনো হতে পারে না, কারণ তোমাকে কম বেশি জানতে হবে। এরপরে থার্ড ধরো এই যে 6 সেমিস্টার ডিপ্লোমার ক্ষেত্রে কোনো প্রজেক্ট টোজেক্ট করো তো, মানে প্রজেক্ট হয়তো ডিপ্লোমার ক্ষেত্রে বিটেকের ক্ষেত্রে আরো বড় হবে, এমটেকের ক্ষেত্রে আরো বড়। তো এই যে তুমি প্রজেক্ট, যে প্রজেক্টটা তুমি ভাবছো বা যে প্রজেক্টটা তুমি করতে চাইছো, ধরো কোনো একটা কাজ তুমি সেটাকে অ্যাজ এ প্রজেক্ট বা অ্যাজ এ ডিসার্টেশন তুমি জমা দিতে চাইছো ফর বিটেক বা এমটেক বা ফর ডিপ্লোমা। এই যে প্রজেক্টটা তুমি করছো এই প্রজেক্টটা কিন্তু ডিস্টিংক্টলি সাকসেসফুল প্রজেক্ট কখন বলা হবে, যখন এই প্রজেক্টটার একটা টেকনিক্যাল ভিজিবল পার্ট থাকবে এবং একটা ইকোনমিক্যাল ভিজিবল পার্ট থাকবে। মানে তুমি যা বলছো সেটা টেকনিক্যালি ভায়াবল হতে হবে 1 নম্বর, 2 নম্বর হচ্ছে সেটা ইকোনমিক্যালি ভায়াবল হতে হবে।
এইবার কোন প্রজেক্টকে যখন তুমি ইকোনমিক্যালি ভায়াবল প্রমাণ করবে, তখন সেখানটা তুমি লিখবে কিভাবে যদি তুমি ইকোনমিক্স গত, কস্টিং গত, মার্কেট গত ইনফরমেশন তোমার কাছে না থাকে। তাহলে কি হবে? ধরো তুমি কোনো একটা মেটেরিয়াল তৈরি করতে চাইছো বা কোনো একটা সার্ভিসকে তৈরি করতে চাইছো। তখন পার্টিকুলারলি তোমাকে কতগুলো জিনিস জানতে হবে। যদি তোমাকে প্রজেক্টটা ঠিক করতে হয় যে এই রিলেটেড কাজ এই মুহূর্তে মার্কেটে কোন কোম্পানি করে। এটা প্রাইম। সেকেন্ড হচ্ছে যে কোম্পানি এই মুহূর্তে এই কাজগুলো করে তারা কি রেটে করে, তাদের কি রেট। ওকে। থার্ড হচ্ছে তুমি তাদের থেকে কম্পিটিশনে কোনখানে এগিয়ে। থার্ড। ফোর্থ হচ্ছে তাদের থেকে কম রেটে দিলে তুমি মার্কেটে টিকে থাকতে পারবে কিনা আদৌ। ফোর্থ, কোন জায়গায় এই যেটা তুমি প্রোভাইড করতে চাইছো সেটা কোন জায়গায় নেই, কোন মার্কেটে নেই। তোমার কাছে নতুন মার্কেট কোনটা, পুরনো মার্কেট কোনটা, তুমি মার্কেটের কতটা পার্সেন্টেজ চাইছো, 5, 6, 7 কতটা। এই যে ইনট্যাক্ট ইনফরমেশন গুলো সেইটা তোমাকে প্রোভাইড মানে করতে শিখবে। মানে ধরো তুমি ইনফরমেশন এলেই যে তুমি নিতে পারবে তা নয়, সেটা গ্রিপ করার জন্য যা লাগবে সেইটা তোমাকে প্রোভাইড করবে ইকোনমিক্স এবং প্রজেক্ট ম্যানেজমেন্ট, যার থেকে তুমি ওটা দাঁড়াতে পারবে। সেম জিনিস এন্টারপ্রেনারশিপের ক্ষেত্রে দেখবে বলা হয় যে দেখো আমরা তো অনেক বড় শব্দ জানি, ইন্ডাস্ট্রিয়ালিস্ট জানি, অনেক বড় শব্দ ইন্ডাস্ট্রিয়ালিস্ট। আরো তার থেকে নিচে একটা শব্দ জানি, বিজনেসম্যান জানি। কিন্তু তাহলে এই দুটো শব্দ বাদ দিয়ে আবার এন্টারপ্রেনার বলছে কেন? তো শব্দ রয়েছে তো, বলতে পারে তো যে ইন্ডাস্ট্রিয়ালিস্ট বলে দিতে পারে, বিজনেসম্যান বলতে পারে, বলছে না। বলছে কমপ্লিটলি সেপারেট একটা সাবজেক্ট এন্টারপ্রেনারশিপ। তার কারণ হচ্ছে ব্লিডিং একটা শব্দ, জানো তো, ব্লিডিং মানে রক্ত বেরোনো বাংলায় যদি বলি। তো ব্লিড না করলে কেউ এন্টারপ্রেনার হয় না। মানে ব্লিড হতে হবে, মানে রক্ত বেরোয়। মানে যারা দেখবে এন্টারপ্রেনার যাদেরকে দেখো, যদি কখনো ইউটিউব বা যেখানে খুশি যাকে যাকে তুমি দেখছো, হ্যাঁ, জাস্ট স্টাডি দ্য ফাইট বিহাইন্ড দ্যাট পারসন। মানে লাস্ট 5 ইয়ার্স বা 6 ইয়ার্স সে কি লড়াইটা করে আসছে ওই জায়গায় আসার জন্য, সেইটাকে রিড করবে। তাহলে তুমি বুঝতে পারবে যে এন্টারপ্রেনারশিপ ইজ নট এ মানে ইজিয়েস্ট জার্নি। এবার এই যে লোকগুলোকে তুমি দেখছো, যাকে দেখছো তুমি ফ্রম এনিওয়ান, লেন্সকার্ট টু যাদের দেখছো, জোম্যাটো, লেন্সকার্ট, যা নতুন যা প্রোফাইলে নতুন যাদেরকে তুমি দেখছো, বোট, হ্যাঁ, সবকে এদের পিছনটা দেখবে, হ্যাঁ, ব্যাক হিস্ট্রিটা দেখবে এদের, যে এরা স্পেসিফিক পার্সন, দে আর ফ্রম ইঞ্জিনিয়ার্স অর ফ্রম এ স্পেসিফিক সাবজেক্ট। কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার, নয়তো মেকানিক্যাল, নয়তো ইলেকট্রিক্যাল, কোনো ডিভিশনের ইঞ্জিনিয়ার ছেলে একটু, বা কোন একটা পার্টিকুলার সাবজেক্টের ছেলে। কিন্তু যখন এ কথা বলে তখন শুনবে যে হি নোজ এভরিথিং, এরকম মনে হবে যে হি নোজ এভরিথিং। এটাই সম্ভব, মানে সবটা জানলে তবেই এন্টারপ্রেনারশিপ জার্নিটায় এগোনো যাবে। তার কারণ মেজর কাজ শুরুতে, ধরো তুমি নতুন কিছু করতে চাইছো, এই ফাউন্ডেশনের নতুন কিছু করতে চাইবে যখন, প্রাইমারিলি 80% কাজ তোমাকে নিজেকে করতে হবে। দ্য প্রেসার অন ইউ অ্যান্ড দ্য রেসপন্সিবিলিটি ইজ অলসো অন ইউ। কেউ প্রেসার ডিভাইড করবে না, কেউ রেসপন্সিবিলিটিও ডিভাইড করবে না। এইবার ধরো তুমি টেকনিক্যাল ফাউন্ডেশন তৈরি করলে, সেটা সাকসেসফুল হলো। এবার সেটাকে তোমাকে গভর্নমেন্টের কাছ থেকে রেজিস্ট্রেশন করাতে হবে, তার প্রসেস তুমি করবে নিজে। এরপর সেই প্রজেক্টকে তুমি ধরো কোনো ব্যাংকে সাবমিট করছো ফর লোন, তাহলে ব্যাংককে তোমাকে ইমপ্রেস করতে হবে, ব্যাংকের কাছে তোমাকে পরিষ্কার এটা বোঝাতে হবে, ব্যাংক কিচ্ছু বোঝে না যে হোয়াট ইজ টেকনিক্যাল ভায়াবল অর হোয়াট ইজ টেকনিক্যালি নট, বা ইজ ইট এ পসিবল প্রজেক্ট অর ইজ ইট এ নট। ব্যাংক এগুলো খুব কম বোঝে। ব্যাংক কি বোঝে, যে যা তুমি বলছো তার ভিতরে উইদিন এ মান্থ হোয়াট ইজ দ্য ফিগার অফ ইনকামিং অ্যান্ড হোয়াট ইজ দ্য ফিগার অফ আউটগোয়িং। এর বাইরে কিচ্ছু বোঝে না। মানে আমি তোমায় যে টাকা দেব সেটা মাসে কত টাকা এটা থেকে বেরোনো সম্ভব। ব্যাংকের কাছে যদি সেটা মনে হয় যে এটা ফিজিবল, এটা উনি দিতে পারবে, তুমি ব্যাংক তোমায় লোন দেবে, আর না হলে বলবে হবে না। ওনার কাছে কিচ্ছু মাইনে রাখে না যে ইজ ইট এ টেকনিক্যালি আপগ্রেডেড মডেল অর টেকনিক্যালি অ্যাডভান্স মডেল। আমি তোমায় 2 কোটি টাকা দেব, আমার মান্থলি এত টাকা ফেরত চাই, আমার প্রজেক্ট দেখে মনে হচ্ছে এই টাকা বেরোবে না, তাহলে ব্যাংক তোমাকে পয়সা দেবে না। সেটা টেকনিক্যালি যত সাউন্ড প্রজেক্ট হোক, কখনো দেবে না। এইবার যখন তুমি ইঞ্জিনিয়ার, তুমি সেলফ ইঞ্জিনিয়ার, যখন তুমি ম্যানেজারের সাথে ফাইট করছো, ইজ দ্যাট এ ইন টেকনিক্যাল ফাইট? নো, নো। ম্যানেজার তোমার কাছে টেকনিক্যালি কিছু জানতে চাইবে না। ম্যানেজার তোমায় জিজ্ঞেস করবে যে হাউ ইউ ক্যান আর্ন 1 লাখ রুপি পার মান্থ। এইটা ম্যানেজারের সাথে তুমি ফাইট করছো। তো তো দ্যাট ইজ নট এ টেকনিক্যাল ম্যাটার, দ্যাট ইজ নট এন ইঞ্জিনিয়ারিং ম্যাটার। তোমাকে একদম সাদা পাতি বাংলায় বোঝাতে হবে যে এই সিস্টেমটা থেকে
এত টাকা ইনকাম মাসে হবে এবং তার থেকে আমি 1 লাখ টাকা ব্যাংকে শোধ দিতে পারবো এবং দিয়ে দেবো। তো তার মানে এই গ্রিপটা যদি তোমার না থাকে যে মার্কেট কিরকম সিচুয়েশনে আছে, আমি এটা আদৌ যা পয়সা ভাবছি ততটা পয়সা এখান থেকে বের করা সম্ভব কিনা, আদৌ মার্কেটে আমার 2% 3% মার্কেট শেয়ার এটা পসিবল কিনা, এবং জাজমেন্ট অফ কম্পিটিশন যেটা খুব ভেরি 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 ভাইটাল। যে তুমি যদি বহু স্টার্ট আপ মানে ইফ ইউ হ্যাভ এ বলি একটা যদি ইনফরমেশন তোমাদের কাছে যদি থাকে, না হলে শুনে নাও, দেখবে যদি খবর নাও না, মানে অল ওভার ইন্ডিয়া ধরো, অল ওভার ইন্ডিয়া যদি খবর নাও, তাহলে দেয়ার আর সো মেনি স্টার্টআপ ডেইলি ওপেন অ্যান্ড ক্লোজেস, মানে প্রতিদিন খোলে প্রতিদিন বন্ধ হয়, এরকম যে জায়গাটা, দ্যাট ইজ ব্যাঙ্গালোর। ওকে, ব্যাঙ্গালোর একটা ব্যাঙ্গালোর এবং অল্প বিস্তর পুনে। হ্যাঁ, ব্যাঙ্গালোরটা বেশি, যে দেখবে হয়তো সপ্তাহে মানে 6টা স্টার্ট আপ খোলে, নেক্সট উইকে গিয়ে 4টে স্টার্ট আপ বন্ধ হয়ে যায়, 2টো স্টার্ট আপ থেকে যায়, এরকম একটা গল্প আছে। তো এই যে স্টার্ট আপ ধরো, এই যে ম্যাসিভ লেভেলের স্টার্ট আপ খোলা এবং তাকে ফাইট করে বেঁচে থাকা, এই যে জায়গাটা শুধুমাত্র তোমাকে ইনিশিয়ালি টিকে থাকলে হবে না। ইনিশিয়ালি তোমার প্রজেক্ট খুব ইমপ্রেসড হলো কোন একটা ব্যাংক, তোমাকে লোনটা দিয়ে দিল ধরো। ওকে, এরপরে এরপরে যে ফাইটটা, যে স্ট্রাগলটা, সেটা হচ্ছে তুমি সার্ভাইভ করবে কিনা, তুমি টিকে থাকতে পারবে কিনা। লোন তো পরের কথা, মানে তুমি ধরো টিকেই থাকতে পারলে না, তাহলে কিন্তু চোপ মানে লোপাট, পুরো জিনিসটাই চলে গেল। ওকে, তো এই যে ব্যাঙ্গালোর ধরো, ব্যাঙ্গালোর যে যেভাবে স্টার্ট আপ নিয়ে এগোয়, এদের থেকে ধরো প্রচুর জিনিস আজকে, যারা ধরো আজ থেকে হয়তো 7 8 ইয়ার্স বা 10 ইয়ার্স আগে ধরো ব্যাঙ্গালোরে কোনো একটা ছোটখাটো জব নিয়ে গেছিল কোনো ছেলে, এরকম 1 2 জন রয়েছে যারা এখন এন্টারপ্রেনার্স জায়গায় উঠে এসেছে, মানে এন্টারপ্রেনার লেয়ারে উঠে এসেছে। তো এদের মধ্যে যদি পড়ো বুঝতে পারবে যে এদের মধ্যে খুব ফ্যামিলিয়ার একজন আছে, যার আমি বলছি না নাম, কারণ এটা একটা কনসালটেন্সির ব্যাপার। তো দেখো এই ছেলেটা কম্পিউটার সায়েন্সের ছেলে ছিল একসময়। একটা পার্টিকুলার ছোট জবে সে ব্যাঙ্গালোর মুভ করেছিল। ওকে, তারপরে একটা সময়ে সে এসে ওই এন্টারপ্রেনার জার্নিটাকে কমপ্লিট করে একটা সময় এসে একটা ফাউন্ডেশন তৈরি করতে পেরেছে। এবার দেখো এই ছেলেটা হঠাৎ করে একসময় এন্টারপ্রেনার একটা বড় প্রোগ্রামে ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে যারা নতুন এন্টারপ্রেনার আসছে তাদের কি পলিসি, মানে রিক্রুটমেন্টের জন্য মানে কি পলিসি ফলো করা উচিত। যে যারা নতুন নতুন স্টার্টআপ আসছে তারা রিক্রুটমেন্ট করবে, তো সবারই তো ছেলে পেলে লাগবে কাজের জন্য। তো রিক্রুটমেন্টের জন্য কি পলিসি ফিল আপ মানে ফলো করা উচিত বলে আপনার মনে হয়? তো দ্য পারসন ফার্স্ট, ওই অত বড় একটা প্রোগ্রামে ধরো ও একটা লড়াই তো লড়েছে 7 8 ইয়ার্স অবভিয়াসলি। তো তারপরে তুমি ভাবো যে যে এক সময় একটা ছোটখাটো জবের জন্য গোটা ব্যাঙ্গালোর ঘুরে বেরিয়েছে হয়তো, সে একটা স্টেজে আসার পরে সে বলছে যে এন্টারপ্রেনার শুড ফলো হায়ার ফার্স্ট অ্যান্ড ফায়ার ফাস্ট পলিসি। ভাবো, মানে কোন জার্নিটা পেরোলে কেউ এটা বলতে পারে যে তাদের ওদের ফলো করতে হবে হায়ার ফাস্ট ফায়ার ফাস্ট, মানে বুঝতে পারছো? হায়ার ফাস্ট ফায়ার ফাস্ট মানে হচ্ছে যে তুমি আমাকে সিভিটা জমা দিলে, বায়োডাটা জমা দিলে আমি কিচ্ছু করব না। আমি কোনো রিটেন এক্সামিনেশন তোমার নেব না। আমি কোনো ইন্টারভিউ তোমার নেব না। আমি ডাইরেক্টলি পরের দিন তোমাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেবো। তুমি জয়েন করো। ওকে? অ্যান্ড কোম্পানি উইল ফলো ইউ ফর 2 মান্থস। তোমাকে আমি 2 মাস দেখব। এবার 2 মাসে আমি দেখলাম যে তোমার জব ইজ নট স্যাটিসফ্যাক্টরি। তুমি কাজ করতে পারছো না সেই লেভেলে। আই উইল ফায়ার ইউ। মানে আমি বার করে দেবো তোমাকে। তো দিস ইজ দ্য পলিসি অফ হায়ার ফার্স্ট অ্যান্ড ফায়ার ফার্স্ট। মানে নিয়ে নাও। তার জন্য প্রচুর টাকা খরচ করে রিটেন এক্সামিনেশন নেওয়া, ইন্টারভিউ নেওয়া, হ্যান-ত্যান এসবের দরকার নেই। জয়েন করিয়ে নাও। জয়েন করে নিলাম ফর 2 মান্থস। 2 মাস আমি দেখব। ইফ ইট ইজ এ স্যাটিসফ্যাক্টরি জব, তুমি টিকে গেলে। যদি না হয় দেন ফায়ার ফার্স্ট। এবার তুমি ভাবো যে ছেলেটা একদিন একটা জবের জন্য একটা শহরে ঘুরে বেরিয়েছে, সে একটা স্টেজে এসে বলতে পারছে হায়ার ফাস্ট, ফায়ার ফাস্ট। ১ম শব্দটা বলা তো সহজ, হায়ার ফাস্ট। কিন্তু পরেরটাও সে বলছে ফায়ার ফাস্ট। তার মানে ইট ইজ দ্য এক্সপেরিয়েন্স অফ দ্য মার্কেট, it is the experience of the competition, it is the experience of the world service market, যার থেকে এই কথাটা তো পলিসি হিসেবে তৈরি হচ্ছে এবং এই ছেলেটি বলতে পারছে যে এন্টারপ্রেনার শুড হায়ার ফার্স্ট অ্যান্ড ফায়ার ফার্স্ট। আমি বলছি এই যে জার্নিটা, ইট ইজ নট অল অ্যালোন উইথ দ্য ইঞ্জিনিয়ারিং অর টেকনোলজি। তোমাকে সাইমালটেনিয়াসলি বাকি জিনিসগুলোকে গ্রিপ করতে হবে, তবে তুমি ওই জায়গাটা পৌঁছাতে পারবে, নাহলে পারবে না। আজকে খুব সিম্পল ভাবে ভাবো যে যখন তুমি কিছু একটা তৈরি করছো, একটা
যখন জিজ্ঞেস করো, যখন যে কোনো জিনিসে তুমি ভাবছো এটা করবো, প্রাইমারিলি তোমাকে খোঁজ নিতে হবে যে জিনিস তুমি কনজুগেট করার কথা ভাবছো তাদের মার্কেটের দাম কত, এই জিনিসগুলো কি দামে পাওয়া যায়, তবে তুমি সেই ফান্ডিংটা আনতে পারবে যে আমার এত টাকা লাগবে তবে আমি এটা করতে পারবো, নাহলে আমি পারবো না। যখনই ডিপার্টমেন্টে, ধরো আমি ডিপার্টমেন্টে বলছি, যে কোনো কলেজে, যেখানে যে কোনো ডিপার্টমেন্টে দেখবে যখন কোনো প্রজেক্টের কথা বলো, এইচওডি বা যে কোনো স্যারকে যদি বলো যে স্যার এটা করবো, দেখবে প্রাইমারিলি জিজ্ঞেস করা হয় যে কত টাকার ব্যাপার, মানে কত টাকা লাগবে। তাহলে কই টেকনিক্যালি কিছু বলছে না তো, যে টেকনিক্যাল আপগ্রেডেশনের কথা বলছে না তো, প্রথমে জিজ্ঞেস করা হয় যে কত টাকার এস্টিমেশন, 10,000-এ হবে, 20,000-এ হবে, নাহলে তার বেশি হলে হবে না। তো তার মানে কস্টিং ইজ এ কনসার্ন, কস্টিং ইজ এ প্রাইম কনসার্ন। এবং কোম্পানি তোমায় কি করবে, কেন কোম্পানি তোমায় চাপটা দেবে, কোম্পানি তোমায় বলবে যে এইটা এই ডিউরেশনের মধ্যে হতে হবে, এই টাকা বাজেট। এবার তুমি কি করে করবে সেটা আমি জানি না। তোমায় বলা হবে ধরো যে 20 লাখ বাজেট, 60 ডেজ টাইমিং, তার মধ্যে করতে হবে। তাহলে তোমাকে বেঁধে দেওয়া হবে টাইম এবং ফাইন্যান্স বাঁধা হলো। এরপরে 20 লাখের মধ্যে এই জবটা করা যাবে কিনা, সে দ্যাট ইজ ইওর এক্সেলেন্স, সেইটা হচ্ছে তোমার এক্সেলেন্স, যে তুমি করতে পারবে কিনা। তাহলে এইটা তো মুভ করবে না 20 লাখের মধ্যে। এবার ধরো এই 20 লাখে করতে গিয়ে হতে পারে যে কোনো একটা মেটেরিয়াল তোমায় চেঞ্জ করতে হচ্ছে, কোন একটা পলিসি তোমায় চেঞ্জ করতে হচ্ছে, কোন একটা পার্টিকুলার জিনিস তোমায় চেঞ্জ করতে হচ্ছে, কোন একটা টাইমিং তোমায় চেঞ্জ করতে হচ্ছে। এই যে অ্যাডজাস্টমেন্ট গুলো করছো, দিস আর দ্য এক্সেলেন্স অফ দ্য টেকনিক্যাল সিস্টেম অর ইঞ্জিনিয়ারিং প্রসেস। ওকে, একদম কমন ভাবে যদি ভাবো যে যে কোনো দায়িত্বে যখন তুমি আসবে, তুমি যদি একটু কনসাস না হও, তোমাকে তো যে কোনো ভাবে তোমাকে বোকা বানানো সহজ, যে কেউ বোকা বানিয়ে দেবে। তুমি কোনো একটা মেটেরিয়াল রিসিভ করে নেবে সই করার পরে, তারপর তুমি জানবে যে এটা এর থেকে কম পয়সা পাওয়া যায়। বুঝতে পারছো? কোন একটা অল্টারনেটিভ তুমি রিসিভ করে নিলে, বিল পেমেন্ট হয়ে গেল, তারপর তুমি জানতে পারবে এ বাবা এটা এর থেকে কম পয়সায় পাওয়া যায়, এটা ওই স্টেট থেকে আনালে এর থেকে কম পয়সায় পড়ে বা এর থেকে কমে হয়। হয়ে গেল। তাহলে তাহলে ওই যে একবার ধাক্কা খেলে, এই ধাক্কাটা ধরো যখন নিজস্ব, আমি মানলাম তুমি হজম করে নিলে, কিন্তু যখন এটা কোম্পানির ফরে হবে, দেন ইউ আর আনসারেবল। তোমাকে জিজ্ঞেস করা হবে যে এটা কেন আপনি করেছেন, মানে খোঁজ না নিয়ে আপনি জানলেন কি করে এটা এই পয়সা হয়, বা এটা এত বেশি দাম কি করে হলো, এই কোয়ারি গুলো হবে। এবার কমন কিছু জিনিস আছে যেগুলো ধরো ইকোনমিক্স না জানলেও জানা যায়, ইকোনমিক্স জানলেও জানা যায়। কিন্তু ইকোনমিক্স না জানলে অনেকে ভাবে যে এই শব্দগুলো তো আমাদের নয়, আমাদের পড়ার কোনো দরকার নেই। কিন্তু দরকার আছে। তুমি ব্যাংকে যাও না, ব্যাংকে মুভ করো। তো ব্যাংক ইজ এ বিগ ইকোনমিক সিস্টেম। সেটাতে আমরা মুভ করি তো। তাহলে আমরা জানি। কিন্তু আমাকে কেউ বলে দিচ্ছে না যে এইটার জন্য এটা, এটার জন্য ওটা, এটার জন্য এটা। ওকে? তুমি কোনো প্রসেসে ফর্ম ফিল আপ করো না, তুমি ফর্ম ফিল আপ করো। কিন্তু এরকমই লটস অফ ফরমেশন আছে। যখন তুমি কোনো কাজে যাবে বা কোনো তুমি ধরো নিজস্ব কিছু করতে যাবে, তখন তোমাকে গভর্নমেন্টের সাথে ফিল আপ করতে হবে। এরকম হাজারো ফর্ম আছে। সেগুলো তুমি ফিল আপ করবে না? নাকি প্রত্যেকদিন কোনো একটা ফর্ম নিয়ে কারো কাছে ঘুরে বেড়াবে যে আমারটা করে দিন, আমারটা করে দিন। তা তো হবে না। তো তার মানে সেগুলো তো একটা প্রসেস। সেটা যদি তুমি না জানো যে এক্সাক্টলি এটা কেমন হয় দেখতে, বা এটার মধ্যে কি থাকে, তুমি করবে এটা কিভাবে? সম্ভব নয়। তোমাকে কেউ একটা কস্টিং শিট দেখাচ্ছে, ধরো বলল যে এরকম খরচ হয়। তোমার যদি কোনো আইডিয়া না থাকে, তোমার দেখে মনে হবে হ্যাঁ এরকমই হয়। এবার তুমি সই করে দেওয়ার পর দেখছো না এত টাকা খরচ হয় না, এর থেকে কম হয়। এইগুলো এখন যেটা ধরো মনে হচ্ছে যে এটা তো কমন ব্যাপার, কমন ব্যাপার নয়। এগুলো ডিজাস্টার ম্যাটার। হ্যাঁ? যেকোনো প্রজেক্টের ক্ষেত্রে কস্টিং বেড়ে যাওয়া, টাইমিং বেড়ে যাওয়া, দুটোই প্রজেক্টের জন্য মাইনাস পয়েন্ট। মানে যা টাইম বলছো তার থেকে যদি টাইম বেড়ে যায়, বা যা কস্ট বলছো তার থেকে যদি খরচ বেড়ে যায়, বোথ আর নেগেটিভ ফর এ প্রজেক্ট। এবং সেই প্রজেক্টকে লিড করছে যারা, বা সেই প্রজেক্টে কাজ করছে যারা, তাদের প্রত্যেকের জন্য নেগেটিভ। সেটা পারফরমেন্স অনুযায়ী প্রত্যেকের ঘাড়ে নেগেটিভ বসবে। এবার সেইটুকু জানা প্রয়োজন আছে। মানে যদি ধরো সেই ইকোনমিক্সটা জানতে হবে, সেই এটা জার্নিটাকে কমপ্লিট করার জন্য। এটা হলো ফার্স্ট। সেকেন্ডারি যেটা এন্টারপ্রেনারশিপ, এন্টারপ্রেনারশিপ একটা বড় গেম ধরো। মানে এরকম কি যে দুটো অপশন, আইদার যেকোনো ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পড়ে তুমি ইউ আর গোয়িং ফর এ জব, এটা একটা সেপারেট অ্যাঙ্গেল। আর তুমি জবে যাচ্ছ না, তুমি নিজে একদম নিজস্ব কিছু কোনো সিস্টেম করতে চাইছো, সেটা একটা। তো যখন তুমি জবে যাইবে তার পার্টিকুলার একটা জিনিসপত্র টাইপের। আর যখন তুমি নিজে একদম নিজে কিছু করতে চাইছো, তখন তখন একটা টাইপ তোমায় শিখতে হবে যে কিভাবে কোনটা মুভ করতে হয়। বা এই ধরো এই যে আমি যে ইনিশিয়ালি যে কিছু করব, আমাকে কে সেই টাকাটা প্রোভাইড করতে পারে, কে আমাকে এটা
ইনিশিয়ালি দিতে পারে, বা কার কাছ থেকে পাওয়া যেতে পারে, বা কোন ধরনের প্রজেক্টে আমি কাজ করব। এই যে জিনিসটা, যে কোনটাতে করা যাবে, সেইটা দিকটা হলো এন্টারপ্রেনারশিপ। এবার এন্টারপ্রেনারশিপ এখন যদি বলো, এটা একটা ফাইট। ১ম কথা হচ্ছে যে একদম ঠিকঠাক আইডিয়াকে জেনারেট করা, যে এটার উপরে কাজ করা যাবে, ১। তারপর সেই আইডিয়াটাকে মার্কেট রেলিভেন্ট করে দাঁড় করানো, সেটা একটা ফাইট। তারপরে তুমি তার প্লাস মাইনাস ভাববে, সেটা তার অনেক পরে। এর মধ্যে ধরো, যদি তুমি আমরা ইন্ডিয়ায় ভাবি, থাউজেন্ডস অফ আইডিয়ার জন্ম হয়েছে, কিন্তু থাউজেন্ডস অফ আইডিয়া স্টার্টও হয়েছে, কিন্তু থাউজেন্ডস অফ আইডিয়া টিকে থাকেনি। উইদিন 2 to 5 years ওর মধ্যে হয়তো 50% মার্কেট থেকে ইরেলিভেন্ট হয়ে বেরিয়ে গেছে। তার 50% এর ভিতরে 20% হয়তো যারা ওই জায়গাটা ফাইট করে একটা কম্পিটিশনকে লেয়ারে ক্রস করে বেরোতে পেরেছে, তারা ওই অংশটাতে টিকে রয়েছে। তো এইটা শুধুমাত্র ধরো যে আমি কম্পিউটার রিলেটেড সাবজেক্টস জানি, আমি ইঞ্জিনিয়ারিংটা বুঝতে পারছি, করতে পারছি না। এগুলো তোমার সাথে অ্যাসোসিয়েটেড। যদি বলো জব করতে গেলে কিছু জানতে হয় না? জব করতে গেলে আরো অনেক বেশি জানতে হবে। ধরো তুমি কোনো একটা জবে জয়েন করছো, পার্টিকুলারলি একদম সিম্পল ভাবে ভাবো যে তুমি কোথাও একটা রিটেন পরীক্ষা, ইন্টারভিউ কিছু একটা দিয়েছো, দেন ইউ আর সিলেক্টেড ফর এ পার্টিকুলার জব, তুমি জয়েন করেছো। ওকে, জয়েন করলে কি হবে? জয়েন করলে প্রথমে তোমার হাতে একটা কাগজ আসবে, যেটাকে আমরা অফার লেটার বলি, অ্যাপয়েন্টমেন্ট লেটার বলি, এগ্রিমেন্ট বলি, যাই বলি, আসবে তো। তো মানে ইউ আর ইউ কেপেবল টু রিড দ্য পেপার? মানে যে কাগজটা তোমায় দেয়া হবে, তুমি সিওর যে তুমি তার সবগুলো জিনিস জানো, যে এটাতে কি কি থাকার কথা, কোনটা কোনটা ঠিক রয়েছে, কোনটা তোমার ফরে, কোনটা তোমার এগেনস্টে, কোম্পানির পলিসি ঠিক আছে কিনা, তোমার স্যালারি কনফিগারেশন কি লেখা হচ্ছে, সেইটার ভায়াবল কিনা, এই গোটাটা রিড করতে হবে। ইজ দ্যার এনি পিএফ, ইজ দ্যার এনি ইএসআই, ইজ দ্যার এনি গ্র্যাচুইটি, ইজ দ্যার এনি পেন ইন্স্যুরেন্স, এই সবগুলো ওই কাগজে থাকার কথা। তো তার মধ্যে জানতে হবে তোমাকে যে এই লাইনে এইটা লেখার কথা, এই লাইনে এটা লেখার কথা, স্যালারিটা এরকম 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 করে ভাগ হয়। তার হোয়াট ইজ দ্য মিনিং অফ ডিএ, হোয়াট ইজ দ্য মিনিং অফ টিএ, হোয়াট ইজ দ্য মিনিং অফ এইচআরএ, হ্যাঁ, আমার গ্রস কত, আমার বেসিক স্যালারি কত, আমার ট্যাক্স কত কাটবে বলছে, এই পুরোটা কিন্তু লেখা থাকবে অ্যাপয়েন্টমেন্ট লেটারে। এবার ধরো যদি কোনো অ্যাক্সিডেন্টাল হয়, তার জন্য কি ইন্স্যুরেন্স আছে, কোম্পানি তোমাকে কি ক্লেম দিতে পারে, কোম্পানির কোন জিনিস তুমি কোম্পানির এগেইনস্টে করতে পারবে না, কোম্পানি তোমার এগেইনস্টে কি কি করতে পারে, এটা তো গোটাটা লেখা থাকে। এটা একটা রিটেন ডকুমেন্ট। কিন্তু এই রিটেন ডকুমেন্টটাকে রিড করতে হবে তোমাকে। তার কারণ একবার তুমি সই করে দিলে, তুমি কিন্তু ওটাতে রাজি হচ্ছ। তার মানে যা যা লেখা আছে সেটাতে ইউ আর এগ্রি, তাই তুমি কাজ করতে ঢুকছো। এরপরে পরবর্তীকালে কোনো কথায় তুমি যদি কোর্টে গিয়ে বলো যে আমি জানতাম না যে কোম্পানি আমার এটা বলেছে, এটা কিন্তু ল শুনবে না। বিকজ তুমি সাইন করছো আফটার রিডিং দ্য এগ্রিমেন্ট। তো তখন কিন্তু কোনোভাবেই তুমি কোর্টকে ইমপ্রেস করতে পারবে না যে আমি না জেনে সই করেছি। হয় না, হবে না। কারণ তুমি জেনেছো, দিয়ে সই করেছো। তো এইটা ধরো যে নর্মস, জেনারেল যে নর্মস, সেটা কিভাবে জানবো যে এইরকম স্যালারি হলে তার তাদের কোনো প্রভিডেন্ট ফান্ড হয় কিনা, এরকম স্যালারি হলে তাদের টিএ, যেটা ধরো ট্রাভেল অ্যালাউন্স, কত টাকা হতে পারে, এইরকম স্যালারি হলে তার ডিয়ারনেস অ্যালাউন্স কত টাকা হয়, এরকম স্যালারি হলে তাদের এইচআরএ মানে হাউস রেন্ট অ্যালাউন্স কত টাকা হয়, এরকম স্যালারি হলে তার ট্যাক্সের পার্সেন্টেজ কিরকম হয়, এরকম স্যালারি হলে টিডিএস বলে শব্দ, মানে ট্যাক্স ডিডাকশন অ্যাট সোর্স, মানে যেখান থেকে তুমি মাইনে নিচ্ছ তারা যে ট্যাক্সটা কাটে, দ্যাট ইজ কল টিডিএস। তো কত টাকা টিডিএস কাটা হয়, আমার যদি এটা স্যালারি হয় তাহলে আমার কত টাকা টিডিএস কাটবে। ওকে, এটা এই যে আমি বলছি, এই গোটা সিস্টেমটা তুমি ইঞ্জিনিয়ারিং করো আর না করো, তুমি জবে গেলে তোমাকে এই প্রসেসটা জানতে হবে। বিকজ তোমাকে ফাইট নাহলে তুমি করতে পারবে না। যদি কিছু হয় তুমি ফাইট করতে পারবে না। হ্যাঁ, তো সেইগুলো ধরো অল্প বিস্তর জানতে হবে। এবার যখন ইকোনমিক্স কোরে যখন পড়বো, দেখবে আমরা যে কতগুলো বেসিক ফাউন্ডেশন আছে। সেটা ইকোনমিক্স পড়লেও জানা যায়, না পড়লেও জানা যায়। আগেই বললাম, যেমন ধরো একটা ফর্মাল আইডিয়া আছে, এটা জানবে যে এই আপাতত সানলাইট এবং আপাতত যতক্ষণ না পলিউশন খুব বেশি হচ্ছে ততক্ষণ পর্যন্ত অক্সিজেন এয়ারের, হ্যাঁ, পলিউশন বেশি না হওয়া পর্যন্ত বললাম, হ্যাঁ, সানলাইট, আর যতক্ষণ না পলিউশন বেশি হচ্ছে ততক্ষণ পর্যন্ত অক্সিজেন। এই দুটি এই দুটি জিনিস হচ্ছে দ্যাট ইজ ফ্রি, যাকে আমরা বলি, হ্যাঁ, গুডস হুইচ ইজ ফ্রি, মানে দুটি মাত্র জিনিস যেটা তুমি ফ্রিতে পাও। ওকে, একটি সানলাইট, আর একটা হচ্ছে যতক্ষণ পলিউশন ছড়িয়ে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত অক্সিজেন। এই দুটো জিনিস ফ্রি হয়। এই দুটোকে ইকোনমিক্স বলে ফ্রি গুড, এবং ফ্রি গুডস এর জন্য কোনো ইকোনমিক্স হয় না। তার মানে এই দুটো জিনিস নিয়ে তুমি কোনোদিন ইকোনমিক্সে কোনো লাইন দেখতে পাবে না। তার কারণ হচ্ছে ইকোনমিক প্রোডাক্ট হচ্ছে তারা যাদের সাথে কোনো না কোনো ভাবে ফাইন্যান্সিয়াল
টাকা পয়সার কোনো লিঙ্কেজ আছে। তাছাড়া তারা নন ইকোনমিক গুড। ইকোনমিক গুড মানে বাকিটা সব। মানে সানলাইট এবং অক্সিজেন এই দুটোকে যদি ছেড়ে দাও তাহলে বাদবাকি গোটাটা হলো ইকোনমিক গুড। তাতে যাই হোক সেটা। ওকে? এবার তাহলে প্রত্যেকটা গুডস এর সাথে there is a connection with the finance. মানে কোনটার সাথে আপকামিং মানে আপ রাইজিং, ডাউন রাইজিং, তার ফিক্সেশন, তার মার্কেট, তার ডিমান্ড, তার সাপ্লাই কন্ডিশন, কার ডিমান্ড, কোন মার্কেটের ডিমান্ড, কোন কোম্পানির সাপ্লাই, এগুলো কত টাকার কস্ট, কত টাকা বিক্রি করে ইনকাম, এরা এই কোম্পানিটা প্রফিট কত করে, এই সবটা অল এই দুটো সানলাইট আর তোমার অক্সিজেন বাদ দিয়ে বাদ বাকি পুরোটার সাথে রিলেটেড। পুরোটা, হ্যাঁ, গোটাটা। মানে আর যা যা তোমার প্রোডাক্ট তুমি সকালবেলা থেকে শুরু করে মাঝরাত পর্যন্ত যা যা তুমি করছো, এভরিথিং হুইচ ইজ অ্যাসোসিয়েটেড উইথ অ্যান ইকোনমিক সিস্টেম। হ্যাঁ, এবার এবার আস গভর্নমেন্টের ফলে ধরো গভর্নমেন্ট আমরা ভাবি না যে ইনকাম ট্যাক্স একটা শব্দ তো কমনলি শুনি আমরা। ইনকাম ট্যাক্স কিন্তু খুব ছোট্ট জিনিস। কেন? না ধরো তোমার যদি ট্যাক্সেবল ইনকাম না হয় তাহলে তোমার ইনকাম ট্যাক্স লাগে না। দেয়ার ইজ এ স্ল্যাব, জানো বোধহয় যে একটা স্ল্যাব আছে যে ইয়ারলি এই টাকাটা ইনকাম হলে তাদের কোনো ট্যাক্স লাগে না। তার মানে যদি নন ট্যাক্সেবল তোমার স্ল্যাব হয় তাহলে তোমার ট্যাক্স হবে না। তার মানে তোমার ইনকাম ট্যাক্স লাগে না। ওকে? তো ইনকাম ট্যাক্সটা খুব ছোট্ট জিনিস যেটা তুমি কন্টিনিউয়াসলি পার ডে পে করো। দ্যাট ইজ এ বিগার অ্যামাউন্ট। সেটা হচ্ছে দোজ হু আর ইনডাইরেক্ট ট্যাক্স এবং যেটা সেলস ট্যাক্স রিলেটেড ম্যাটার। মানে সারাদিন তুমি ১ টাকাও ধরো ইনকাম করলে না, কোনো টাকা ইনকাম করলে না, কিন্তু সারাদিনে ১ টাকাও ধরো তুমি ইনকাম, কারো একটা লোক ধরো তার সারাদিনে ১ টাকাও ইনকাম নেই, হতে পারে বেগার ধরো বেগার। ওকে? তো সে কি করে সারাদিনে? সে ওই তো মানে ধরো অ্যাজ সাচ তো ওই ভিক্ষা টিক্ষা করে যেটুকু পয়সা সেটুকু তো ফাইন। তাহলে তার ইনকাম তো ট্যাক্সেবল নয়, ইনকাম হয় না। কিন্তু ব্যাপার হচ্ছে এই লোকটা সন্ধ্যেবেলায় দুপুর বেলায় যখন হোক যা কিছু কিনে খাবে তো, ধরো একটা পাউরুটি কিনে খাবে তো, হয়ে গেল পেমেন্ট। মানে ওখান থেকে চলে যাবে সরকারের ঘরে ট্যাক্স। এই যে ইনডাইরেক্ট ফরমেশন, এইটা হচ্ছে বাল্ক, মানে এত টাকা যে মাথাতে আসবে না হিসেব। ওকে? তো ইনকাম ট্যাক্স ইজ এ স্মল থিং, মানে খুব ছোট্ট একটা জিনিস। কিন্তু সেলস ট্যাক্স মানে ইনডাইরেক্ট ট্যাক্সেশন যেটা, সেইটা ম্যাসিভ অ্যামাউন্ট। তো তাতে সেলস ট্যাক্স এমন একটা জিনিস যে তুমি ইনকাম করো বা না করো তাতে ডিপেন্ড করে না। গভর্নমেন্টের ট্যাক্সেশন এমন ভাবে করা আছে যে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত তুমি যা যা জিনিস ব্যবহার করবে তাদের প্রত্যেকটা থেকে একটা পার্সেন্টেজ ট্যাক্স হিসেবে গভর্নমেন্টের ঘরে চলে যাবে। তুমি যখনই জিনিসটা কিনবে তখনই ইউ আর পেইং দ্য ট্যাক্স। ওকে? তো এই ধরো প্রসেসটা, হ্যাঁ, যে কোনটা আমি নিচ্ছি তাতে কত টাকা হচ্ছে। এবার যখন তুমি পার্সোনালি কিছু করবে তখন তো ট্যাক্সের হিসাবটা তোমায় বুঝতে হবে যে আমার এত টাকা হয়েছে বলে এত টাকা নিয়েছে, বা এই জিনিসগুলো এত টাকা দাম বলে এত টাকা নিয়েছে। তো সেই ট্যাক্সেশনটা কম বেশি তুমি যখন নিজে কিছু বিক্রি করবে বা নিজে কিছু তৈরি করবে বা নিজে বড় কিছু কিনবে তখন তো এই হিসেবটা তোমায় রাখতে হবে। নাহলে তো সবসময় কিছু একটা গন্ডগোল হবে যে তুমি হয় বেশি পে করছো, নয়তো তোমার থেকে কেউ বেশি নিয়ে নিচ্ছে, নয়তো কেউ ভুল বোঝাচ্ছে তোমাকে যে এটা এরকম হয়, এটা এরকম হয়। এরকম কিছু ঘটবে সবসময়। তো সেটার ওভারঅল একটা নলেজ থাকতে হবে। মার্কেটটা ধরো আমরা মার্কেট বলি। মার্কেট একটা কমন শব্দ। মার্কেট একটা কমন শব্দ। মার্কেট মানে ধরো যেখানে একটা কতগুলো লোক আছে, যেখানে সেলার আছে, বায়ার আছে। তা কেন মার্কেট বলি? কিন্তু মার্কেট তো এইটুকু জিনিস নয়। কেন মার্কেট এইটুকু জিনিস নয়? তার কারণ হচ্ছে আমরা এক্সিস্ট করি যে সিস্টেমটার ভিতরে, মানে আমাদের দেশে ধরো বা আমাদের ইকোনমি। সেখানে মার্কেটের ফ্র্যাগমেন্টেশন আছে। মানে কি? মানে হচ্ছে দেয়ার আর টাইপস অফ মার্কেট। আমরা উপর থেকে দেখে একরকম মনে হচ্ছে। কিন্তু একরকমের মার্কেট নয়। তো এর মধ্যে মার্কেটের সেপারেশন আছে। মানে বিভিন্ন ক্রাইটেরিয়ার মার্কেট এখানে অপারেট করে। যেমন ধরো সাধারণভাবে আমরা যে জায়গাগুলোতে জিনিস কিনি ধরো, হ্যাঁ? সেইগুলো ধরো। মানে যেখানে তুমি যাচ্ছ, অনেকগুলো জিনিস দেখতে পাচ্ছ। তার ভিতর থেকে দাম দেখে, কোয়ালিটি দেখে তুমি একটা জিনিসকে চুজ করছো, কিনছো। এই যে প্যাটার্নটা, এটা দিস ইজ কমনলি নোন অ্যাজ এ পারফেক্ট কম্পিটিশন মার্কেট। পারফেক্ট কম্পিটিশন মানে হচ্ছে অনেকগুলো কোম্পানি আছে, তাদের অনেকগুলো জিনিস আছে, তার অনেকগুলো রকমের দাম আছে, ভ্যারাইটিস জিনিস আছে। কাস্টমার চুজ করে, কাস্টমার পছন্দ করে, কাস্টমার দামে কাস্টমারের ঠিক মনে হলে কাস্টমার সেটা কেনে। ইট ইজ এ টাইপ অফ পারফেক্ট কম্পিটিশন। এবার তুমি ভাবো যে পারফেক্ট কম্পিটিশনে তুমি যেটা করছো, যে জিনিসটা তুমি করছো, যাচ্ছ ৩টে, ৪টে, ৫টা, ৬টা কোম্পানির তুমি জিনিস দেখছো। তারপরে যেকোনো একটা কোম্পানির জিনিস তোমার পছন্দ হচ্ছে, তোমার সাথে দামে অ্যাডজাস্ট হচ্ছে, তুমি কিনছো। ওকে? এটা পারফেক্ট কম্পিটিশন তো? তো সেম জিনিসটা, সেম একই জিনিসটা তুমি
ইলেকট্রিসিটির সঙ্গে করতে পারবে? পারবে না। বা সেম জিনিসটা তুমি রেলের অন্য সেকশনে মানে রেলের সাথে করতে পারবে? পারবে না। তার কারণ কি? তার কারণ হচ্ছে তুমি যে মার্কেটটায় যাচ্ছ পারফেক্ট কম্পিটিশন সেইটা হচ্ছে মাল্টিপল সেলার। মাল্টিপল সেলার মানে একই জিনিসের অনেকগুলো লোক আছে যারা বিক্রি করে। তুমি যেকোনো একটাকে চুজ করছো। আর ইলেকট্রিসিটি বা রেল এটা সার্ভিস প্রোভাইডার একজন। রেল সেন্ট্রাল গভর্নমেন্টের একা। আর অন্য কোন কোম্পানি রেল চালায় না। এক ইলেকট্রিসিটি গভর্নমেন্টের নিজের আর অন্য কেউ ইলেকট্রিসিটি ফেড করে না। তো এই ক্ষেত্রগুলোকে আমরা একটা স্ট্রাকচার এটা। এগুলোকে আমরা মনোপলি বলি। তো মনোপলি ইজ স্ট্রাকচার মানে তুমি অন্য কোনো গিয়ে অন্য কোনোভাবে রেল তুমি অ্যাক্সেস করতে পারবে না। মানে গভর্নমেন্টের বাইরে এমন নয় যে টাটারা রেল চালায়, রিলায়েন্স রেল চালায়, ওদের ট্রেনে চলে যাবো এরকম নয়। মানে সিঙ্গেল সেলার যারা হয় তো সেইটাও তো তোমার এই মার্কেটের মধ্যেই এক্সিস্ট করছে। তার মানে ওটা আর একটা ক্রাইটেরিয়া হ্যাঁ যে মনোপলি এক্সিস্ট করছে। পারফেক্ট কম্পিটিশন যেমন ধরো এখানে আমরা আগে যে মার্কেটটা বললাম সেরকম এক্সিস্ট করছে। তো একই সিস্টেমের মধ্যে এটা হ্যাঁ তো এবার তার মানে কি তার মানে মার্কেটগুলোর ক্যারেক্টার আলাদা, ফিচার আলাদা, অনেকগুলো জিনিসপত্র আলাদা। যেমন ধরো মনোপলির সঙ্গে সবচেয়ে বেশি ডিফারেন্স যে আমরা তো দাম করতে পারি। আমরা দাম করি না? আমরা মার্কেটে যাই যখন জিনিসের দাম করি তো? অনেক জিনিস আছে দাম করি। যে না এত বেশি হচ্ছে একটু কম নিন, করি তো? দাম করি। মনোপলিতে তুমি দাম করতে পারবে? মানে ইলেকট্রিসিটি তুমি বলো তো গিয়ে যে আমি এত টাকা দেব না। আমাকে কম টাকা ইউনিট দিন। তোমার বাড়ির লাইনটা কেটে দিয়ে যাবে। ওকে? ট্রেনে ধরো তুমি বললে যে এত টাকা টিকিট হবে নাকি? এত টাকা টিকিট দিতে পারবো না। একটু কম নিন। তোমাকে বাড়ি পাঠিয়ে দেবে। বললো তোমার আপনাকে যেতে হবে না ট্রেনে। আপনি বাড়ি চলে যান। তো তার মানে কি? মানে পারফেক্ট কম্পিটিশন একটা সিস্টেম যেখানে তুমি দাম করতে পারছো। ইট ইস কল্ড প্রাইস বার্গেনিং। মানে তুমি দাম করতে পারছো ওঠানামা। যেটা মনোপলির ক্ষেত্রে রেস্ট্রিক্টেড মানে ব্যান্ড। তোমাকে করতে দেওয়া হবে না। তুমি যেমন আমরা ইলেকট্রিসিটির দরদাম করতে পারি না, যেমন আমরা ট্রেন ফেয়ারের দরদাম করতে পারি না। করা যায় না। তো যা বলে তাই দিতে হয়। 4000 তো 4000 তোমায় পে করতে হয়। ইট ইস এ মনোপলি টেনডেন্সি। তো এই যে জিনিসগুলো যখন তুমি কাজ করবে কোন সিস্টেমে, তুমি মার্কেটে, তোমায় তো বুঝতে হবে যে তুমি ঠিক কোন পজিশনে কোন মার্কেটটায় কতটুকু অংশ কাজ করতে চাইছো বা কি ধরনের সিস্টেমে তুমি কাজ করছো। যদি এটার আউট নলেজটা না থাকে, আমি খুব ডিপ বলছি না যে বিরাট কিছু জানতে হবে, নট দ্যাট। কিন্তু অ্যাপারেন্টলি যদি নলেজ না থাকে তাহলে মুশকিল। তেমনি যখন প্রজেক্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে যখন দেখবে তখন ধরো আমরা জানি যে প্রত্যেকটা প্রজেক্টের ক্ষেত্রে যখন তুমি কিছু ভাবছো মাথায়, মাথায় ধরো একটা কিছু ভাবছো, সেখান থেকে শুরু করে সেই প্রজেক্টটা একদম কাজটা হওয়া পর্যন্ত হচ্ছে প্রজেক্টের পাথ। এটা গোটাটা। যখন তুমি ভাবছো দ্যাট ইস এ তোমার সিচুয়েশন অফ কনসেপচুয়ালাইজেশন। কনসেপচুয়ালাইজেশন মানে হচ্ছে যে আস্তে তোমার মাথার চিন্তা ভাবনার মধ্যে আস্তে একটা প্রজেক্ট তৈরি হচ্ছে। দ্যাট ইজ এ প্রসেস অফ কনসেপচুয়ালাইজেশন। এবার এই কনসেপচুয়ালাইজেশন কে তোমাকে ট্রান্সফার করে পেপারে কাগজপত্রে নিয়ে আসতে হয়। দ্যাট ইজ এ প্রসেস অফ প্ল্যানিং। যখন কাগজে নিয়ে আসবে তখন তোমাকে পুরো প্ল্যান করতে হয় যে কিভাবে হবে, কোনটা হবে আগে, কোনটা পরে। এই প্ল্যান হয়। সেই প্ল্যানিং যদি সাকসেসফুল হয় দেন তারপরে সেটা এক্সিকিউশন হবে। মানে আস্তে তুমি কাজটা করবে বা কাজটা করার চেষ্টা করবে। এবং তারপরে অ্যাকচুয়ালি একটা সময় পরে গিয়ে যখন ধরো প্রজেক্টটা এন্ড হয়, টার্মিনেশন ফেজ হয়। মানে শেষ হলো, তুমি প্রজেক্টটা থেকে এন্ড হলো, তুমি প্রজেক্টটা থেকে বেরোলে। বা প্রজেক্টটা রান হয়ে গেল, তুমি প্রজেক্টটা থেকে বেরিয়ে গেলে। দ্যাট ইজ এ টার্মিনেশন পয়েন্ট বা এন্ড হলো, তুমি বেরিয়ে গেলে। এই যে ফেজটা, এই যে গোটা কনসেপচুয়ালাইজেশন টু টার্মিনেশন, এই পাথটা এগুলোকে লাইফ সাইকেল বলে। তো এভরি প্রজেক্ট হ্যাজ এ লাইফ সাইকেল which has a maybe a time of 3 months, maybe a time of 10 years. ওকে? 3 মাসেরও প্রজেক্ট হতে পারে, 5 ইয়ার্স এর হতে পারে, 10 ইয়ার্স এরও হতে পারে। এই লাইফ সাইকেলকে স্টাডি করতে হয়। কেন? না লাইফ সাইকেল স্টাডি করতে হয় ধরো যে যখন তুমি স্টার্ট করছো কোনো প্রজেক্ট, তারপর থেকে প্রত্যেক বছর সেই প্রজেক্টের আপ ডাউন থাকবে। প্রত্যেক বছর সেই প্রজেক্টের ইনকামিং আউটগোয়িং থাকবে। মানে এত টাকা আ লাগছে প্রজেক্ট থেকে এত টাকা বেরোতে পারে। সেই হিসেবটা তোমাকে ডে বাই ডে করে চলতে হবে। প্লাস ধরো কোনো জিনিস থাকতে পারে যার মেইনটেন্যান্স লাগবে। তো সেটা মান্থলি কত টাকা করে কি হতে পারে? হ্যাঁ? কতগুলো জিনিসপত্র থাকবে যাদের ধরো ইন্সুরেন্স লাগবে। মানে ধরো ফায়ার ইন্সুরেন্স বা এরকম কিছু। তো সেগুলোর কত টাকা প্রিমিয়াম লাগতে পারে? মাসে কত টাকা লাগবে? লাস্ট যদি 10 ইয়ার্স এর প্রজেক্ট হয় তাহলে 10 বছরে কত টাকা লাগবে? তোমার 10 বছর পরে প্রজেক্টটা থেকে কত টাকা বেরোবে? হ্যাঁ? এই সব হিসেবগুলো তুমি করতে যাচ্ছ। ইট ইস a রানিং সিস্টেম। এই যে এই প্রসেসটা, এইটা হচ্ছে যে কন্টিনিউয়াসলি তুমি টেকনিক্যাল, ইকোনমিক্যাল এবং এনভায়রনমেন্ট তার সঙ্গে তুমি এনালিসিস করতে যাচ্ছ। এই ইমপ্যাক্টটা যদি তুমি ঠিকভাবে করতে পারো, তবেই
তুমি সারভাইভ করে এগোতে পারবে। নাহলে হয়তো যেকোনো সময় ধরো বড়সড় ধাক্কা হবে যেকোনো অ্যাঙ্গেলে। ওকে? তেমনি ধরো দুটো কমন জিনিস আছে যে দুটোর সঙ্গে লড়তে হবে। ওয়ান ইজ রিস্ক অ্যান্ড অ্যানাদার ইজ আনসার্টেনটি। কেননা দুটোই আ আমরা যেভাবে জানি সেভাবে নয়। আমরা ভাবি না যে রিস্ক মানে রিস্ক। এই যে রিস্ক নিয়ে যে কথাটা বলা হয় যে, "ইফ ইউ আর টেকিং রিস্ক দেন দ্য গেইন ইস মোর।" মানে মোর উইল ইউ টেক রিস্ক, দ্য গেইন ইস মোর। যত বেশি রিস্ক তত বেশি ইনকাম বলা হয়। তো এটা সবার জন্য না। এটা হচ্ছে যারা রিস্ক এবং আনসার্টেনটি কে একটা লেয়ার পর্যন্ত ক্যালকুলেট করতে পারে, তাদের জন্যই এই কথাটা। সবার জন্য না। সবার জন্য কোনটা? দ্যাট ইস এ কাইন্ড অফ ব্লাইন্ড রিস্ক বলে। ব্লাইন্ড রিস্ক মানে কি? ব্লাইন্ড রিস্ক মানে হচ্ছে আমি একটা লটারি কাটলাম ৳৫০০ দিয়ে। ৳500 কাটলাম। যদি পড়ে তাহলে বলেছে ৳১,০০,০০,০০০ পাবো। ভালো কথা। যদি না পড়ে ৳৫০০ গেল। ইট ইস এ কাইন্ড অফ ব্লাইন্ড রিস্ক। এবং মনে রাখবে ইকোনমিক্সে বা কোনো এন্টারপ্রেনারশিপ আলোচনায় ব্লাইন্ড রিস্ক এর কোনো জায়গা নেই। এখানে রিস্ক যা সেটা ক্যালকুলেটেড। মানে আমি আগে থেকে রিস্কটাকে ক্যালকুলেট করতে পারি যে এটাতে আমার কত পার্সেন্ট লস হতে পারে। সেইটা আমি ক্যালকুলেশন এ আছে আমার। এবং আমার যদি মনে হয় যে 10% পর্যন্ত লস আমি ডাইজেস্ট করে নেব। আমি হজম করে নেব 10% পর্যন্ত। তাহলে 10% পর্যন্ত লস আমি এগোবো। নাহলে আমি স্টপ করে দেবো সিস্টেম। সো ইট ইস ক্যালকুলেটেড। হ্যাঁ? এখানে কোনো ব্লাইন্ড রিস্ক এর লটারির মতো কোনো ব্লাইন্ড রিস্ক এর জায়গা নেই। যদি কোনো আনসার্টেনটি আমি ক্যালকুলেট করতে না পারি, আমি সেদিকে এগোবো না। যদি কোনো রিস্ক আমি কিচ্ছু ক্যালকুলেট করতে পারছি না, আমি এগোবো না। সেদিকে কেউ এগোবে না। তো তার মানে যখনই আমরা ইকোনমিক্স এ বলব তখনই জানবে এটা ক্যালকুলেটেড। এবার প্রজেক্টের অ্যাডমিনিস্ট্রেশন একটা প্রজেক্টের পার্ট। প্রজেক্ট অ্যাডমিনিস্ট্রেশন এর ক্ষেত্রে দেখবে হয়তো পার্ট সিপিএম কতটা করেছো জানি না। মানে দুটো আ ও বি বিখ্যাত প্রসেস জানো। ওর ক্রিটিক্যাল পাথ মেথড একটা একটা প্রজেক্ট ইভালুয়েশন অ্যান্ড রিভিউ টেকনিক হয়। দুটো জিনিস আছে। যাতে অপটিমিস্ট টাইম, পেসিমিস্ট টাইম ইত্যাদি, ইত্যাদি। তার সাথে ক্রিটিক্যাল পাথ সিপিএম এ যেমন ক্রিটিক্যাল পাথ মেথড এ তোমার শর্টেস্ট রুট, লংগেস্ট রুট, ফ্লোট ইত্যাদি ক্যালকুলেশন এই যে জিনিসগুলো। তো এটা অ্যাকচুয়ালি অ্যাডমিনিস্ট্রেশন। প্রজেক্টের অ্যাডমিনিস্ট্রেটিভ পার্ট। মানে হচ্ছে যে তুমি যেকোনো কনসেপ্ট কে মানে তোমার এইগুলো দিয়ে তুমি জাজ করতে পারো অনেক আগে থেকে যে কতটা টাইমিং লাগতে পারে, কি পরিমাণ টাইম লাগতে পারে, কোন রুটে গেলে শর্টেস্ট পাথ কোন দিকে গেলে ঠিকঠাক ভাবে হবে। এইগুলোকে আমরা আগে থেকে প্রি অ্যাডমিনিস্ট্রেট করতে পারি। সো পার্ট বলো বা সিপিএম বলো, ইট ইস এ প্রজেক্ট অ্যাডমিনিস্ট্রেশন এর মানে টুল হিসেবে কাজ করে পার্ট সিপিএম। ওকে? তো সেটা একটা জায়গা। প্লাস যখন তুমি এন্টারপ্রেনারশিপ বা ইকোনমিক্স রিলেটেড পড়বে সেখানে দেখবে ভেরি ভাইটাল একটা জায়গা আসবে, দ্যাট ইস দ্য রোল অফ দ্য গভর্নমেন্ট। এটা একটা বড় জায়গা। যে তোমার গভর্নমেন্ট কি রোল প্লে করে কোন জায়গায়? তখন পলিসি ওরিয়েন্টেশন কিভাবে চেঞ্জ হবে, হ্যাঁ? ব্যাংকিং ধরো কোন নরমস কিভাবে চেঞ্জ হবে বা কিছু চেঞ্জ হতে পারে কিনা? এই যে জায়গাগুলো এগুলো তো গভর্নমেন্ট। তো সেটা তুমি যেকোনো কাজ যখন করতে যাবে তখন এই গভর্নমেন্ট রিলেশন একটা রোল অফ ইউর গভর্নমেন্ট এটা একটা পার্ট। হ্যাঁ? যে যেকোনো জিনিস ধরো একটা ট্যাক্স তুমি ধরো 12% এ কাজ করতে শুরু করলে। মেবি হতে পারে ২ বছর পরে ওই ট্যাক্সটা 15% এ বেড়ে গেল। 12 থেকে 15%। তো তখন আ আ তুমি কতটা সারভাইভ করতে পারবে বা তোমার প্রফিট কতটা কমে যাবে, হ্যাঁ? সেই ক্যালকুলেশন গুলো অনেকটা প্রি অ্যাসিউমিং করা যায়। মানে ধরো প্রজেকশন করে করা যায় যে কতটা পর্যন্ত হতে পারে। সেই বেসিস এ তুমি ফান্ডিং টা রেডি করবে বা প্রিপেয়ার হবে সেইটা। ঠিক আছে? তো এইটা হচ্ছে জায়গা যে এমন কখনো নয় যে হঠাৎ করে আমাকে ইকোনমিক্স পড়িয়ে দেওয়া হচ্ছে বা হঠাৎ করে আমাকে এন্টারপ্রেনারশিপ পড়িয়ে দেওয়া হচ্ছে যে যেগুলো নিয়ে আমি বিশেষ খুব একটা কিছু করতে পারবো না এরকম না। ভাইটাল সাবজেক্ট এবং মুশকিল হচ্ছে যেহেতু জার্গন ফার্স্ট টাইম জানবে এবং নতুন জানবে সেহেতু একটু আ সেনসিটিভলি ঠান্ডা মাথায় পড়াশোনা করতে হবে নাহলে কিন্তু মুশকিল আছে, হ্যাঁ? তার কারণ হচ্ছে যেমন থিওরি আছে সেটার যেমন তুমি কিছু ভুল লিখতে পারো না, তেমনি নিউমেরিক্যাল আছে সেটারও তুমি কিছু ভুল করতে পারো না। থিওরিটিক্যালি একটা ধরো এস্টাবলিশড প্রচুর থিওরি বহু কাল আগে থেকে এস্টাবলিশড। সেইরকম কোন থিওরি বা সেরকম কোন কার্ভ এনালিসিস তুমি লিখছো, তো সেটার মধ্যে ভুল লিখলে মানে নাম্বার কখনোই দেওয়া হবে না। ১ নম্বর। ২ নম্বর হচ্ছে এই যে ক্যালকুলেশন হয় ধরো মানে ডিমান্ড ক্যালকুলেশন বা সাপ্লাই ক্যালকুলেশন বা কোন একটা মার্কেটে তুমি কোন একটা জিনিসের প্রাইস ক্যালকুলেশন করছো বা কস্টিং করছো, হ্যাঁ? টোটাল কস্ট বের করছো বা এরকম কিছু করছো, সেক্ষেত্রগুলোতেও তাই। যে এগুলো এস্টাবলিশড মেথড, হ্যাঁ? এবার সেখানে যদি কোন ভুল করো তো ন্যাচারালি নাম্বার দেবে না কিন্তু এটা হচ্ছে ব্যাপার। কারণ এগুলো খুব এস্টাবলিশড জিনিস, অনেক পুরনো। ধরো ডিমান্ড ল, হ্যাঁ?
তো ডিমান্ড ল তুমি ভুল লিখলে নাম্বার দেবে না কোনো মতে, কারণ ডিমান্ড ল আজকের না, মানে ডিমান্ড ল এস্টাবলিশ হয়েছে বহু যুগ আগে। এবার সেটা আমি রিপিটেডলি আমি লিখছি ল অফ ডিমান্ড বলে। তো আমি ল অফ ডিমান্ড বলে ভুল লিখলে সেটা কখনোই মার্সি করা হবে না। হ্যাঁ, তেমনি ক্যালকুলেশন ধরো নরমাল যে সমস্ত নিউমেরিক্যাল আছে, ধরো প্রাইস ক্যালকুলেশন বা সাপ্লাই ফাংশন রিলেটেড, ডিমান্ড ফাংশন রিলেটেড বা ইলাস্টিসিটি মানে মেজর ইলাস্টিসিটি রিলেটেড। তো এরকম যে সমস্ত নিউমেরিক আমি করাবো, ওইগুলো নিয়ে ব্যাপার নাই যে কোনটা কিভাবে হয়, কিভাবে করানো হয়, কিভাবে বলা মানে বের করব কি করে, এটার সেইগুলো নিয়ে কোনো চিন্তা ভাবনা নাই। কোয়েশ্চেন আমি যা দেব তার বাইরে খুব রেয়ার কোয়েশ্চেন হবে না। মানে যা দেব তার মধ্যেই হয়ে যাওয়ার কথা। মানে পড়ে মানে হয়ে যাবে, পেয়ে যাবে। সমস্ত কোয়েশ্চেনই পেয়ে যাবে। নিউমেরিক্যালও মেবি হয়তো পেয়ে যেতে পারো। হয়তো ডিজিট আম একটু আলাদা হতে পারে। সেটাকে বুঝতে পারবে যে কোন ডিজিটটা আলাদা হয়েছে। সেটা জাস্ট করে দেওয়া, সেইটুকু। তো কিন্তু সাবজেক্টটার সাথে টাচে থাকতে হবে। মানে এরকম নয় যে তুমি একদম দুটো 100 মার্কস এর দুটো পেপার। এরকম কখনো ভাববে না যে নাথিং পরীক্ষার আগের দিন একবার আ আ খুলে দেখে নেবো কোনটা কি আছে, ব্যাস আমি লিখে দিয়ে চলে আসবো। কখনোই পারবে না। তার কারণ হচ্ছে শব্দগুলো নতুন এবং জার্গন গুলো নতুন। এখানে কার্ভ স্ট্রাকচার প্রচুর আছে, প্রচুর কার্ভ এর স্ট্রাকচার আছে, প্রচুর থিওরি আছে, প্রচুর ডেরিভেশন আছে। সেইগুলো যদি তুমি একবারে করবো ভাবো, ঘেঁটে যাবে। কেমন ঘাঁটবে? না একটার উপর একটা চেপে যাবে। কেননা সিমিলার ধরো জিনিস মনে হবে যে এটা তো একই রকম, এটা একই রকম। কিন্তু একই রকম তো নয়। তো ডিমান্ড কার্ভ তার ইকুয়েশন, তার লাইনিং একরকম। সাপ্লাই কার্ভ তার ইকুয়েশন, তার কার্ভ, তার ধরো লাইনিং আরেক রকম। হ্যাঁ? যখন তুমি ডিমান্ড সাপ্লাইকে এক জায়গাতে নিয়ে আসবে ফর প্রাইস ক্যালকুলেশন, এই যে আমরা নরমাল কোন জিনিসের দাম বলি যেটা পে করছি আমরা। একটা জিনিস নেওয়ার সময় যেটা তুমি পে করছো, দ্যাট ইজ দ্য প্রাইস অফ দ্য প্রোডাক্ট। এই যে প্রাইস পে করছো, এই প্রাইসটা তৈরি হয়েছে কি করে? প্রাইসটা তৈরি হয়েছে ওই যে প্রোডাক্টটা, তার যা ডিমান্ড এবং তার যা সাপ্লাই, দুটোর ইন্টারঅ্যাকশন থেকে প্রাইসটা তৈরি হয়েছে। যে ওই মার্কেটে ওই প্রোডাক্টটার কতগুলো ডিমান্ড আছে, মানে কতগুলো লোক জিনিসটা চাইছে, আর কতগুলো সাপ্লাই কোম্পানির ওই প্রোডাক্টের আছে। এই দুটোর ইন্টারঅ্যাকশন বিটুইন ডিমান্ড অ্যান্ড সাপ্লাই উইল ডিটারমাইন দ্য প্রাইস অফ দ্য প্রোডাক্ট। সেইটা হচ্ছে মার্কেট প্রাইস, যেটা আমরা পে করছি টু টেক দ্য প্রোডাক্ট। মানে জিনিসটা নেওয়ার জন্য আমরা যেটা পে করছি। ওকে? এবার এই ধরো ইন্টারঅ্যাকশন এর যখন নিউমেরিক্যাল করবে, মানে তোমাকে একটা ডিমান্ড ইকুয়েশন দিল, একটা সাপ্লাই ইকুয়েশন দিল, দিয়ে বলল যে প্রাইস কি হবে। তো তার মানে কি, এটা ইন্টারঅ্যাকশন করে তুমি প্রাইস বের করবে। এবার এই যে প্রাইস ক্যালকুলেশন, এটা তো অনেক এস্টাবলিশড, অনেক আগের একটা পদ্ধতি। এখানে যদি কোনো গন্ডগোল করো, বোঝা যাবে যে তুমি মানে ভুলটা কোথায় করেছো। মানে চট করে ধরা যায় এবং কেটে দেয়। এ হচ্ছে ব্যাপার। কেটে দেবে পুরো। এবং কস্টিং ধরো যে এইটা যোগ করতে হয়, এটা যোগ করতে হয়, এটা যোগ করতে হয়, দিয়ে শেষে এইটা হয়। এই যে কস্টিং যে প্যাটার্নটা, মানে ধরো ওই যে কোম্পানি যখন তৈরি করছে কোনো জিনিসের দাম, কোম্পানি কিভাবে করছে? কোম্পানি যোগ করছে। ১ম এ মেটেরিয়াল এর জন্য কত খরচ? যোগ করছে। লেবারের জন্য কত খরচ? যোগ করছে। অ্যাডমিনিস্ট্রেশন এ কত খরচ? যোগ করছে। ইলেকট্রিসিটির কত খরচ? যোগ করছে। মার্কেটিং এর জন্য কত খরচ? যোগ করছে। অ্যাডভার্টাইজমেন্ট এর জন্য কত খরচ? যোগ করছে। দিয়ে সেইটার থেকে ও সেলিং প্রাইস বের করছে। যে কত টাকায় আমি প্রোডাক্টটা বিক্রি করব। এবার এই যে সেলিং প্রাইস ক্যালকুলেশন করার যে ফরম্যাট, সেটা তো এস্টাবলিশ একটা ফরম্যাট। যে ১ম এ মেটেরিয়াল কস্ট যোগ হয়, তারপর লেবার কস্ট যোগ হয়, তারপরে অ্যাডমিনিস্ট্রেশন কস্ট যোগ হয়, তারপরে অ্যাডভার্টাইজমেন্ট কস্ট যোগ হয়, তারপরে ডিস্ট্রিবিউশন এর কস্ট যোগ হয়, দিয়ে বের হয়। এবার ধরো এই ফরম্যাটটা যদি তুমি অন্য কিছু লেখো, এটা যে একবার দেখলেই বোঝা যাবে যে ভুল আছে। তার কারণ এগুলো খুব এস্টাবলিশ ফরম্যাট, যে পদ্ধতিতে এই ক্যালকুলেশন গুলো করা হয়। ওকে? তো সেটা একটু দেখে, দেখে জিনিসগুলোতে অভ্যস্ত হতে হবে যে এটা এইভাবে হয়, এটা এইভাবে হয়, এটা এইভাবে হয়। এমন মানে বিরাট মানে শক্ত ব্যাপার নয়। যদি টাচে থাকো তো আ এটা শক্ত ব্যাপার না। কিন্তু ধরো আমি দেখলাম না বা ইগনোর করলাম, মনে হলো হয়ে যাবে, এটা কি ব্যাপার, কি এমন ব্যাপার আছে? পরীক্ষার আগে পড়ে নিয়ে হবে। তাহলে কিন্তু একটু হচপচ হওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ? তাহলে কিন্তু প্রচুর জিনিসের উপর প্রচুর জিনিস চেপে যাবে এবং খুব মুশকিল হয়ে যাবে। এবং ইকোনমিক্স এর থেকে এন্টারপ্রেনারশিপ এ লিখতে হবে একটু বেশি। হ্যাঁ? ইকোনমিক্স এ ধরো যেগুলো তুমি কোন থিওরি লিখছো বা তুমি কোন ম্যাথ করছো, সেই জায়গায় একটু কম লিখতে হবে। অনেকটাই কম লিখতে হবে ধরো। কিন্তু এন্টারপ্রেনারশিপ এর বেশ কিছু জায়গা আছে যেগুলো তোমাকে একটুখানি করে লিখতে হবে। ওকে? মানে স্টার্টআপ ধরো তুমি কিছু বলছো বা স্টার্টআপ এর ফাইন্যান্স নিয়ে বলছো যে তারা কারা স্টার্টআপ কে ফাইন্যান্স করে, বা এই যে আমরা
বিজনেস প্ল্যান এরকম যে কথা বলি বা ধরো প্রজেক্ট রিপোর্ট এই যে শব্দগুলো বলি, এগুলোতে কি না একটু করে তোমাকে একটু বেশি লিখতে হয়। ওকে? মানে একটু ২-৪ লাইন করে লিখতে হবে। হ্যাঁ? এই ধরো আমরা যে বিজনেস বলি এগুলো তো তোমায় ১ম এ জানতে হবে। ধরো এই যে আমরা কোনখানে দেখি প্রপাইটার লেখা আছে, তার মানে কি? কোন জায়গায় দেখি পার্টনারশিপ লেখা রয়েছে, তার মানে কি? কেউ বলে যে প্রাইভেট কোম্পানি, তার মানে কি? কেউ বলে পাবলিক লিমিটেড কোম্পানি, তারই বা মানে কি? কেউ বলে জয়েন্ট স্টক কোম্পানি, তারই বা মানে কি? এই যে জায়গাগুলো ধরো ম্যানেজার হলে তার কি দায়িত্ব হবে? ম্যানেজার হলে উম 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 তাকে কি দায়িত্ব পালন করতে হয়? যদি এন্টারপ্রেনার হয় তাহলে তার কেমন অ্যাটিটিউড হওয়ার কথা, হ্যাঁ? যে এন্টারপ্রেনারদের নরমাল স্কিল কি থাকার কথা? একজন এন্টারপ্রেনারশিপ হলে তার কাছে কি রিস্ক থাকতে পারে, হ্যাঁ? এই যে জায়গাগুলো এগুলো কি না একটুখানি বেশি লিখতে হবে ধরো। ইকোনমিক্স এর থেকে একটু বেশি লিখতে হবে। কিন্তু অ ঠিকঠাক লিখলে কোনো সমস্যা নেই। এগুলোতে যথেষ্ট পরিমাণ নাম্বার দেয়া হয় এবং সেটা নিয়ে কোনো মানে টেনশনের কোনো কারণ নেই এটা। কিন্তু টাচে থাকতে হবে এটার জন্য যে পরবর্তীকালে পড়তে সাবজেক্ট গুলোর ভিতরে পড়তে হবে, হুম? পড়তেই হবে। মানে তুমি বিটেক বা এমটেক যেখানেই পড়ো ম্যানেজমেন্ট, ইকোনমিক্স রিলেটেড সাবজেক্টস ছাড়া তুমি বেরোতে পারবে না, হ্যাঁ? এবার আরো ভাগ আসবে দেখবে তোমাকে ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট পড়তে হবে, তোমাকে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট পড়তে হবে, তোমাকে কমিউনিকেশন এর রিলেটেড সফট স্কিল বা কমিউনিকেশন রিলেটেড পড়াশোনা করতে হবে। তোমাকে আ তোমার ই-কমার্স আছে দেখবে, ই-কমার্স রিলেটেড পড়াশোনা পরবর্তীকালে করতে হবে। ইকোনমিক্স তো ডেফিনিটলি ইকোনমিক্স তো আছেই, সেটা আছে। বায়োলজি আছে পড়তে হবে। হ্যাঁ? ম্যাথের তো হাজারো সাবজেক্ট আছে। উম আ কম্প ইয়ে তোমার কম্পিউটার সায়েন্স এর ক্ষেত্রে নিউমেরিক্যাল পড়তে হয় আলাদা করে, অপারেশন রিসার্চ পড়তে হয় আলাদা। তো এটা কি বলতো বাড়বে লোডটা, হ্যাঁ? এবার ইনিশিয়ালি যদি অল্প বিস্তর একটুখানি জেনে থাকো, মানে যে ফাউন্ডেশন গুলো যদি হয়ে থাকে তাহলে অ্যাক্সেস করতে পারবে। পরে দেখবে জিনিসগুলোকে অ্যাক্সেস করা সহজ। মানে অনেক সহজে পড়তে পারবে। কিন্তু এরকম ভেবো না যে আমি ভিতর থেকে খুব দুর্বল হয়ে রইলাম দিয়ে যা কোয়েশ্চেন আসবে আমি লিখে ফেলবো। এরকম কোনো হয় না। হ্যাঁ? ভিতর থেকে একটু শক্ত হতে হবে। তবে তুমি এটা করতে পারবে। এবার ভিতরটা শক্ত না হলে তুমি কি করে ভাবছো যে তুমি যেকোনো কোয়েশ্চেন আসবে তুমি লিখে ফেলবে? এটা কোনদিন হতে পারে না। সম্ভব না। কেন সাবজেক্ট গুলো unknown আমি কখনো দেখিনি। তো আমি শুনিনি বা পড়িনি। আমার মনে হলো আমি কোয়েশ্চেন এলেই লিখে ফেলবো। কখনোই হতে পারে না। কক্ষনো হতে পারে না। একটা পার্টিকুলার সাবজেক্ট মানে তার নিজস্ব ক্ষমতা আছে। এটা হচ্ছে ব্যাপার। সে তোমাকে হার মানতে দেবে না। মানে সাবজেক্টের একটা কাঠিন মানে বাউন্ডেশন আছে তো। সাবজেক্টের নিজস্ব একটা কঠিনতা আছে তো। সেটা সেটা সে হার্ডেলটাকে তোমাকে ঢুকতে হবে। তবে ও তোমাকে অ্যালাও করবে। মানে এমন ভাবার কোনো কারণ নেই যে এগুলো খুব সহজেই মেকআপ হয়ে যাবে বা খুব সহজে করা যায় না। তাহলে এত ছেলে আ সাপ্লি পেয়ে বসে থাকতো না। মানে বারবার করে পরীক্ষা দিয়ে বেরোতে পারছে না। সেই জিনিসটা হতো না তাহলে, হ্যাঁ? তো একটু কনসিয়াসলি পড়তে হবে। ওকে? নেক্সট ডে আমরা যখন পড়বো, তখন আমরা একদম সোজাসুজি মানে থিওরি ও ও মানে একদম ইউনিট 1, ইউনিট 2 করে আমাদেরকে আস্তে পড়তে হবে। তো একদিন আমরা আ 1 ডে একটা দিন আমরা ইকোনমিক্স পড়বো। ইকোনমিক্স অ্যান্ড প্রজেক্ট ম্যানেজমেন্ট পড়বো। আর একটা দিন আমরা উম এন্টারপ্রেনিউরশিপ স্টার্টআপ পড়বো। ঠিক আছে? এবার সেই রিলেটেড কোয়েরি যখন মনে হবে যে জায়গাটা বুঝতে পারছো না বলবে। কেননা একবার ক্লিয়ার হওয়া মানে এরপর তুমি পড়তে পারবে। ওকে? যদি মনে হয় যে এখানটা অসুবিধা বলবে সঙ্গে যে এখানটা আ পরিষ্কার না বা এখানটা বুঝতে পারছি না বা এখানটা অসুবিধা। কেননা সাবজেক্ট নতুন হলে একটু ওই হার্ডেল গুলো হয়। তো সেটা বলবে। ক্লিয়ার কোনো অসুবিধার কিছু নেই। যেদিন ধরো এন্টারপ্রেনারশিপ যেদিন পড়বো সেদিন এন্টারপ্রেনারশিপ রিলেটেড কিছু হলে বলবে। যেদিন ইকোনমিক্স পড়বো সেদিন ইকোনমিক্স রিলেটেড কিছু হলে বলবে। এবার আমরা ধরো ইকোনমিক্স এর ক্ষেত্রে বোধহয় মোর অর লেস ধরো ৬ টা মতো টোটাল হ্যাঁ, ৫ টা ৬ টা মতো ইউনিট আমাদের টোটাল ইকোনমিক্স এবং প্রজেক্ট ম্যানেজমেন্ট মিলে, হুম? ৬ টা মতো ইউনিট আছে। আর এন্টারপ্রেনারশিপ এর ক্ষেত্রে ও এন্টারপ্রেনারশিপ এর ক্ষেত্রেও ধরো ৬ টা মানে ৬ টা মতো ইউনিট আছে, হ্যাঁ? ৬ টা এদিকে ৬ টা ওইদিকে ৬ টা। তো আমরা একটা করে ইউনিট পড়বো বিকজ টপিক গুলো তো আলাদা আর ইউনিট অনুযায়ী টপিক গুলো আলাদা। তো একটা দিন আমরা এটা পড়বো, একটা দিন ওইটা পড়বো। ঠিক আছে? পিডিএফ বা নোট মতো যা পাবে সেইগুলোকে ক্লাসের পর মানে ক্লাস হয়ে গেলে আমি যখন দেব, সেইগুলোকে একবার থ্রু আউট ১ম যখন তুমি কোন পিডিএফ পাচ্ছ বা নোট পাচ্ছ, ১ম এই একবার ক্লিয়ার পড়ার চেষ্টা করবে। তার কারণ হচ্ছে যে ওই টপিকটায়, ওই ইউনিটটায় যে পিডিএফ টা আছে তার বাইরে নরমালি কিছু হয় না। সেইভাবেই ওটা তৈরি করা বা লেখা। ঠিক আছে? তো চেষ্টা করবে ওই গোটা জিনিসটাকে থ্রু আউট একবার ভালো করে পড়তে। তাহলে আশা করি ওখান থেকে মানে
খুব একটা অসুবিধা হবে না বা কোনো বুঝতে পারছো না এমন কিছু হবে না কখনো। হ্যাঁ? তো ওই জন্যই শুনলে, দেখলে লাইভ ক্লাসটা তারপরে যে ম্যাটারটা যেভাবে যাচ্ছে সেটাকে একটু থ্রু আউট পড়বে ভালো করে। তাহলেই দেখবে বুঝতে পারছো যে কোনটা আছে কি আছে। এবার ওই যে বললাম নরমাটিভ সায়েন্স এর এই যে একটু কনসিয়াস এই কারণেই থাকতে হয় কারণ নরমাটিভ সায়েন্স অনেকটা জিনিস হাওয়ায় হয়। হ্যাঁ? হাওয়াতে হয়। এই যে আমি তোমাকে বলছি একটা ধরো পজিটিভ সায়েন্স এর ক্ষেত্রে যেভাবে সম্ভব, আমাদের তো সেভাবে সম্ভব নয়। মানে ধরো আমি বলছি যে একটা মানুষের ডিমান্ড। এবার তুমি ডিমান্ড কি থোড়ি চোখে দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ না। তো ডিমান্ড ইস ইনট্যানজিবল। তুমি তাকে ছুঁতেও পারবে না, দেখতেও পারবে না। কিন্তু সেই ডিমান্ড এর এগেইনস্ট এ তুমি কার ভাবছো? বুঝতে পারছো? তার মানে নরমাটিভ এর এটা হচ্ছে প্রবলেম। যে একটা লোক সারাদিনে যা কেনে, যা খরচ করে দ্যাট ইজ বেসিক্যালি দ্য ডিমান্ড অফ দ্যাট পারসন। নাহলে সে কিনবে কেন? বা কিনছে কেন? তাহলে ডিমান্ড আছে। কিন্তু ডিমান্ড বলে যে শব্দটি বলা হচ্ছে দ্যাট ইজ ইনট্যানজিবল, ইনভিজিবল। সেটা দেখাও যায় না, সেটা টাচও করা যায় না। কিন্তু তার কার্ভ হয়। মানে ডিমান্ড কার্ভ আমরা যাকে বলি। তো তার জন্যই একটু নরমেটিভ সায়েন্স পড়ার সময় সেন্সিবল হতে হয়। যে ঠিক এই জিনিসটাই ওখানে বসছে। যার তুমি প্র্যাকটিক্যালি দেখতে পাচ্ছ না তার কার্ভ আঁকছো। বুঝতে পারছো? এটা পজিটিভ সায়েন্স এর ক্ষেত্রে নরমালি খুব একটা হয় না। তো নরমেটিভ সায়েন্স এইজন্য একটু সাবধানে পড়তে হয়। হিউম্যান বিহেভিয়ার, তার কনজিউমার বিহেভিয়ার প্যাটার্ন, তার ডিমান্ড, হ্যাঁ? সে ধরো একজন ডিমান্ড সম্পর্কে কিচ্ছু বলতে পারছে না ধরো। তাকে জিজ্ঞেস করা হলো যে আপনার কি ডিমান্ড পার ডে? সে কিচ্ছু বলতে পারছে না। কিন্তু আমরা যদি প্যাটার্ন অফ কনজাম্পশন ফলো করি যে সারাদিনে সে কি ব্যবহার করে বা সারাদিনে সে কি কেনে, এটা যদি ফলো করি তাহলে আমরা বের করতে পারি যে তার ডিমান্ড কেমন হবে। হ্যাঁ? বা সে কি ডিমান্ড করছে বা কি জিনিস কিনছে দেখলেই বোঝা যাবে যে কোন দিকে ডিমান্ড। ওকে? এই এইটা নরমেটিভ এর মানে শক্ত জায়গা। তার জন্যই সাবধানে করতে হয়। আমরা যে বলি ধরো ইনফ্লেশন বলি না আমরা প্রাইস রাইজিং, জিনিসপত্রের দাম বাড়া ইনফ্লেশন বলি। ইনফ্লেশন ইজ ট্যানজিবল, মানে ইনফ্লেশনকে তুমি হাত দিয়ে ধরতে পারো বা ইনফ্লেশন ইজ ভিজিবল বা দেখা যায় চোখে ইনফ্লেশন দেখা যায় না। কিন্তু আমরা বুঝতে পারি জিনিসপত্রের দাম বেড়েছে। সো কনসেপ্ট মানে ওটা ইকোনমি জুড়ে একটা কনসেপ্ট রয়েছে ইনফ্লেশন। তাকে তুমি ছুঁতেও পারবে না, তাকে তুমি ধরতেও পারবে না। কিন্তু the concept is এতটা পাওয়ারফুল যে 2% দাম বেড়ে গেলে মানুষজন বুঝতে পারে যে দাম বেড়েছে। কেন? না আগে যা খরচ হতো তার থেকে বেশি পয়সা নিচ্ছে এখন দাম। তো তার থেকে সে বুঝতে পারে যে দাম বেড়েছে। সো ইনভিজিবল, ইনট্যানজিবল কিন্তু there's solid effect বুঝতে পারছো? দেখতে পাচ্ছি না, ছুঁতে পাচ্ছি না। কিন্তু এফেক্ট করছে ভয়ানক। মানে যেটা ৳১০০ দাম ছিল সেটা ৳১৫০ নিয়ে নিচ্ছে। তার মানে তোমার ইনকাম থেকে ৳৫০ এক্সট্রা যাচ্ছে উল্টো দিকে। হুম? তো এটা এই এফেক্টটাকে স্টাডি করার জন্য সময় লাগে প্রচুর। তার জন্য নরমেটিভ সায়েন্স এর ল্যাব মানে হিউজ এবং তার স্টাডি অফ টাইমটাও অনেক লম্বা। তার জন্য আমরাও রেজাল্ট দিতে পারবো। আমাকে ধরো বলল যে এই থিওরিটার ল্যাব আমি দিতে পারবো 10 ইয়ার্স পরে। উম তুমি বলো, আমি 10 বছর পরে তোমাকে রিপোর্ট দেব যে এই মার্কেটটা এই ডেটা কালেকশন করার পরে একটা নির্দিষ্ট পলিসি কিভাবে কাজ করেছে, ডিমান্ড কিভাবে কাজ করেছে। হ্যাঁ? 5-6 ইয়ার্স এর ডেটা জড়ো করে স্টাডি করে তারপরে রিপোর্ট দেওয়া যাবে। তো ল্যাবও আছে, স্টাডিও করা যায়। বাট ইট ইস কস্টলি অ্যান্ড টাইম কনজিউমিং। মোটেই পজিটিভ সায়েন্স এর মতো দম করে ল্যাবে গিয়ে করা যাবে না। হ্যাঁ? এইটা বেসিক্যালি দ্যা ডিফারেন্স বিটুইন দ্যা পজিটিভ অ্যান্ড নরমেটিভ সায়েন্স। ওকে? এবার ইকোনমিক সাবজেক্টটা কোথা থেকে শুরু এলো কেন? এটা আমরা মানে হার্ডকোর যেদিন শুরু করব সাবজেক্ট সেদিন বলব যে সাবজেক্ট কেন বা সাবজেক্টটা কোথা থেকে এলো? হঠাৎ করে আমরা এটা পড়ছি কেন? মানে মানে এই সাবজেক্টের ভিতরে শুরুটা কোথায়? মানে কোথা থেকে হঠাৎ কে বলল ইকোনমিক্স? হ্যাঁ? কেন ইকোনমিক্স শব্দটা এলো? কোন সময় থেকে এলো? হ্যাঁ? তারপরে কে এলো? হ্যাঁ? সেটা আমরা মানে কোর পড়াবো যেদিন সেদিন থেকে বলব। ঠিক আছে? ওকে। বলো কেউ কিছু বলবে? স্যার আমাদের ইকোনমিক্স এর কোন বইটা ফলো করতে হবে? আচ্ছা বই পরের দিন বলবো, হ্যাঁ? পরে স্টার্ট করব ওকে যখন স্যার। বলবো। হ্যাঁ, পরের দিন একদম সাবজেক্টে না ঢুকলে এখন বই বলব না। আজকে তো আমরা সাবজেক্ট কিছু বলিনি। ঠিক আছে, চলো। গুড নাইট।
night, Good sir. night, sir. Good night, sir. গুড নাইট, চলো। Good